তো তোরা বইটাই দেখতে পাচ্ছিস, দেখ একবার আমি একটু গ্রো থ্রু করে দিচ্ছি যখন বলছিস। দেখ, ইলেকট্রোকেমিস্ট্রি মানে হলো, আই থিঙ্ক কিছু হলেও তোদের বোঝানোর চেষ্টা করেছে যে ইলেকট্রোকেমিস্ট্রির সঙ্গে আমাদের কি সম্পর্ক, মানে কেমিস্ট্রি এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কী করে। কেমিস্ট্রি এই চ্যাপ্টারটা মোস্টলি এমন একটা কেমিক্যাল রিয়াকশান নিয়ে আলোচনা করে যেখানে তোর ইলেকট্রিসিটি তৈরি হয়। ঠিক আছে, এবার তুই তোরা যদি আগের বছর পড়ে থাকিস, তোদের মনে আছে কি মনে নেই আমি শিওর না, তবে আমি মোটামুটি বুঝতেই পারি যে তোরা পড়িসনি, পড়াশোনা করিস না এমনিও তোরা বাড়িতে, আগের বছর কারোই করিসনি। তো ওখানে তোদের যে কয়েকটা চ্যাপ্টার ছিল লাস্টের দিকে, অক্সিডাইজেশন, আয়নিক বন্টনের পরের দিকে, আমার মনে নেই তোরা পড়েছিস কিনা, ওগুলো একদম লাস্টের দিকে থাকে। তো অক্সিডেশন রিডাকশন যেখানটায় আছে সেই পার্টটা পড়েছিস কিনা আমার মনে নেই। যদি মনে করে দেখিস, অক্সিডেশন আর রিডাকশন কথা বলতে গেলেই অনেক সময় ইলেকট্রন ট্রান্সফর্ম হয়, মানে ট্রান্সফার হয়। তো তার মানে হলো এক সাইডের ইলেকট্রন আর এক সাইডে যায়। তো হোয়াট ইজ ইলেকট্রিসিটি? আলটিমেটলি ইলেকট্রনের ফ্লো, রাইট? এক সাইড থেকে ইলেকট্রন আর একদিকে যাচ্ছে, লাইন দিয়ে যাচ্ছে বা সরে সরে যাচ্ছে। তো যদি ভাবিস কেমিক্যাল রিয়াকশন মানেই কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি, ইলেকট্রনের দেওয়া নেওয়া প্রত্যেকটা জায়গাতেই। তো এর ইলেকট্রন ওর ঘরে যাচ্ছে, ওর ইলেকট্রন এখানে আসছে। তো এই দিস ইজ, সেটাকে কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে যেখানে ইলেকট্রিসিটির এই ইলেকট্রন দেওয়া নেওয়াকে আমরা কিছু স্পেশাল ইকুইপমেন্টের মধ্যে ফেলে দিলে আমরা আমাদের চারপাশে যে ফিজিক্যালি ইলেকট্রিসিটির ফ্লো দেখতে পাই, আমরা যাকে ইলেকট্রিসিটি বলি, সেগুলো দেখতে পাই। তো দিনের শেষে কেমিক্যাল রিয়াকশান থেকেই ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। ঠিক আছে, মানে আমরা যে জায়গাগুলো ইউজ করছি, হ্যাঁ, কেমিক্যাল রিয়াকশানের থেকেই ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, কিন্তু এই কেমিক্যাল রিয়াকশানের মধ্যে থেকে যে ইলেকট্রিসিটিটা তৈরি হয় সেটাকে একটা বিশেষ বা একটা স্পেশাল কিছু ইকুইপমেন্টের মধ্যে ফেললেই আমরা ইলেকট্রিক্যাল ফ্লো দেখতে পাই। ঠিক আছে, ইলেকট্রিক্যাল ফ্লো নিয়ে তখন কাজ। দেখ, ইলেকট্রিসিটি অনেকভাবে তৈরি করা যায় আমাদের চারপাশে, আমরা জানি, রাইট? যেমন দেখ, জেনারেটর থেকে তৈরি করা যায় বা অনেক মেকানিক্যাল ওয়েলে আসে। বাট ডাইরেক্টলি কেমিক্যাল রিয়াকশান থেকেও অনেক সময় ইলেকট্রিসিটি তৈরি হয়। কেমিক্যাল রিয়াকশানে ইলেকট্রিসিটি তৈরি হয় ব্যাটারি বাদ দিয়ে। এমন একটা এক্সাম্পল কেউ দিতে পারবি আমাকে? অর্কব বলতো দেখি, যেখানে কেমিক্যাল রিয়াকশান থেকে ইলেকট্রিসিটি তৈরি হয়, ইলেকট্রিক ফ্লো ব্যাটারি বাদ দিয়ে, দেখি কে বলতে পারিস? স্যার ওই কোনো অ্যাসিড আর মেটালের মাঝখানে রিয়াকশন হলে। রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন, কোথায় ইলেকট্রিসিটি? ইলেকট্রিসিটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট না বাবা, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিন্তু কেমিক্যাল রিয়াকশানের থেকে হিট জেনারেশন করে। হিট জেনারেশন থেকে আমরা আবার ফেলে ওখান থেকে বের করি, দিস ইজ হিট এনার্জি থেকে আমরা পাচ্ছি। এক্স্যাক্টলি কেমিক্যাল রিয়াকশান নয় ওটা, মানে ডাইরেক্টলি পাচ্ছি না। আমি বলছি ডাইরেক্টলি কেমিক্যাল রিয়াকশান থেকে। দেখ, অনেক সময় হয় দুটো তিনটে চেঞ্জ হয়ে আসছে, যেমন ধর হিট ওয়েভ বা লাইট আসছে সূর্য থেকে, সেটা ইলেকট্রিসিটিতে ট্রান্সফার হচ্ছে, এটা হতে পারে। এটা দিস আর ফর ডাইরেক্ট। এবার প্রথমে হিট আসছে, তারপর জল গরম করছে, সেই জল টারবাইন ঘুরিয়ে ইলেকট্রিসিটি তৈরি করছে, ইটস নট, সেটা আমি জিজ্ঞেস করছি না। যেটা তুই বললি, হ্যাঁ, তো তুই যদি কখনো থার্মাল এই পাওয়ার প্ল্যান্ট বল বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কীভাবে চলে বলতো? ওরা হিট প্রডিউস করে ভাঙার সময় প্রচুর, অ্যান্ড দ্যাট টানেলাইজ টু এ ভেরি ডিউটেরিয়াম দিয়ে। আর এই হিটটাকে ওরা প্রেশারাইজ তোর ভেপার তৈরি করে, এই ভেপারটা টারবাইন ঘোরা ইলেকট্রিসিটি পায়। আমি সেটা জানছি না, আমি চাইছি যে কোথায় ডাইরেক্টলি কেমিক্যাল ইলেকট্রিসিটি তৈরি করে, আমরা জানি, এটা মজার জিনিস। হ্যাঁ প্রহেলিকা বল। স্যার, ইনভার্টার। ধুর ব্যাটা, বললাম ব্যাটারি বাদ দিয়ে বল। ইনভার্টার, ইনভার্টার ব্যাটারি নয়, প্রথম কথা হলো এমনি একটা ইনভার্টার। ইনভার্টারের কাজ হলো, এটা সব সবাই ভুল করি আমরা, ইনভার্টারের কাজ হলো এসি কে ডিসি করা। ঠিক আছে, কারেন্ট দু রকমের জানিস তো, এটা এসি পাওয়ার, এসি এন্ড ডিসি, অল্টারনেট এন্ড ডাইরেক্ট। তো ইনভার্টারের হ্যাঁ, তো কাজ, ওটার
ওটার মধ্যে তো একটা মানে কারেন্টটা তৈরি হয় না, তারপর তো ওটা এসি থেকে না না, ডিসিতে কারেন্ট কনভার্ট কারেন্ট হয়। তৈরি হয় না। তুই যেটা বলছিস ইনভার্টার আমাদের বাড়িতে, আমি বললাম ব্যাটারি বাদ দিয়ে, তো ইনভার্টারের মধ্যে তুই যে পার্টটার কথা বলছিস সেটা তো ব্যাটারি। ঠিক আছে, আমি ও বলে দিই, আচ্ছা। আমি বলে দিই আমাদের লিভিং অর্গানিজম, ম্যাক্সিমাম লিভিং অর্গানিজম ক্রিয়েটস ইলেকট্রিসিটি। আমাদের বডিতে নিউরন করে না ইলেকট্রিসিটি ক্যারি, সেটা ডাইরেক্টলি কেমিক্যাল রিয়াকশন থেকেই তো তৈরি হয়, হ্যাঁ কি না? তো ইলেকট্রিসিটি ফ্রম কেমিক্যাল রিয়াকশন ইজ মাচ মোর প্রিমিটিভ দেন উই থট। ওকে, হ্যাঁ আমরা সবসময় চ্যানেলাইজ করতে পারি না, সেটা আমাদের দুর্ভাগ্য, বা আমরা জানি না। তো ভেবে দেখ তোরা কখনো ইলুমিনেটিং অনেক সময় জোনাকি টোনাকিও দেখে থাকবি যেগুলো লাইট জ্বলে, ঠিক আছে? এরকম অনেকেই আছে ইলেকট্রিসিটি, যেমন ধর ইলেকট্রিক ইল প্রচণ্ড ফেমাস, ধরলে প্রচণ্ড শক মারে, রাইট? তো এটা কোথার থেকে আসে? এ তো ওর তো এমন নাও ব্যাটারি গিয়ে প্লাগের মধ্যে গিয়ে ঢুকে লেজটা ঢুকিয়ে দিল, একটু চার্জ হয়ে আসলো, এরকম তো কোনো কেস নাই, তাই না? তাহলে ওই ইলেকট্রিসিটিটা কোথা থেকে পায় বল? এটা কেমিক্যাল রিয়াকশন। বডির রিয়াকশনের এক্স্যাক্টলি, থেকে। বডির কেমিক্যাল রিয়াকশন তৈরি করে ওরা, ঠিক আছে? তো এই জিনিস পার্টটা নিয়ে যেখানে সরাসরি কেমিক্যাল রিয়াকশন থেকে আমরা ইলেকট্রিক ফ্লো পাচ্ছি, মানে দেখ প্রত্যেকটা কেমিক্যাল রিয়াকশনে ইলেকট্রিক ফ্লো হচ্ছে, কিন্তু দে আর নট ইউজেবল টু আস। তো যেগুলো ইউজেবল আমাকে তারের মধ্যে থেকে নিয়ে যেতে হবে কোথার থেকে, দ্যাট উই ওয়ান্ট টু নো এখানে, ঠিক আছে? সেই ডিপার্টমেন্টটার পড়াশোনাই হলো ইলেকট্রোকেমিস্ট্রি। যদি কেউ ফিউচারে রাইট নাও আমাদের আপকামিং যে ফিউচার আসছে, এই চ্যাপ্টারটা শুরু করার আগে বলে দিই, যদি কারোর ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইনে যাওয়ার ইচ্ছে থাকে, তো দিস ইজ দ্য গ্র্যান্ড ইন্ডাস্ট্রি দ্যাট ইজ কামিং। তার মানে হলো ব্যাটারি টেকনোলজি, কত হালকা ব্যাটারি কত তাড়াতাড়ি রিচার্জ করা যায়, আর কত ভারী বেশি পরিমাণ বেশিক্ষণ ইলেকট্রিসিটি ধরতে থাকে, দ্যাট ইজ ফিউচার। উই আর লুকিং থ্রু ফিউচার, অ্যান্ড তার বেস হলো এই চ্যাপ্টারটা, ঠিক আছে? এখন ওয়ান অফ দ্য বিগেস্ট, সব থেকে বড় বড় ইঞ্জিনিয়াররা সব থেকে বেশি টাকা পায় এই বলতে পারিস এই চ্যাপ্টারের থেকে, যারা এটা নিয়ে পড়াশোনা করে। যাই হোক, এবার আমরা একটু এগোই, অনেকক্ষণ গল্প টল্প করলাম। তো এইগুলো নিশ্চয়ই স্যার নিঘাত বলেছে। তো এই যে এই ছবিটা দেখতে পাচ্ছিস তোরা না, আশা করি সবাই ছবি দেখতে পাচ্ছি, কারণ যেহেতু আজকে আমার কাছে পেন ট্যাব নেই, আমি নাড়াতে পারছি না, মানে সেভাবে দেখাতে পারছি না, তো হ্যাঁ প্লিজ। স্যার, দেখতে পাচ্ছি, অসুবিধা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই ছবিটা দেখতে পারে, দিস ইজ কল্ড এ ড্যানিয়েল সেল, ঠিক আছে? তো সেল অনেক রকমের আছে, অনেকভাবে আছে। সেল কাকে বলে এটা নিশ্চয়ই আর বলছি না, কারণ তোদের একটু হলেও পড়িয়েছে। বাংলায় আমরা যাকে বলি ব্যাটারি, মানে বাংলায় বলি না, বাট স্টিল বাংলাই নাম হয়ে গেছে আলটিমেটলি। তো এটা হলো একটা ফার্স্ট জিনিস যেখানে তোদের এই ইলেকট্রিসিটির তৈরি করাটা শুরু করা হয়, ঠিক আছে? সো ইলেকট্রিসিটি তৈরি করা কিভাবে হয়, বা ইলেকট্রিসিটি কি আছে, প্রথম থাকে ড্যানিয়েল সেল, অনেক তার থেকে ইলেকট্রিসিটি বের করা সম্ভব নয়, ঠিক আছে? যেটা সম্ভব হলো প্রথম হলো গ্যালভানিক বা ভোল্টিক সেল দিয়ে ইলেকট্রিসিটি, ঠিক আছে, তৈরি করা যায়, মানে ইলেকট্রিসিটি ফিল পাওয়া হয় প্রথম যে আমরা আসি। তো ব্যাপারটা কি জিনিস, মানে কিভাবে এই গ্যালভানিক সেল বা ভোল্টিক সেল তৈরি করা হয়, তোদের স্যার বুঝিয়েছে, বোধহয় পড়েছিস। দেখ, এই ইকুয়েশনটা হলো দিয়ে সব কিছু তুই বুঝতে পারবি, এই ইকুয়েশনটাতেই সব বোঝা যায়। তো ব্যাপারটা কি থাকে বলতো, দেখ সলিউশন চ্যাপ্টারেও তোরা কিছুটা পড়েছিস, তার আগেও পড়েছিস অক্সিডেশন রিডাকশানে। তো ম্যাক্সিমাম সময় কি হয়, তোর পজিটিভ আয়নগুলো ইলেকট্রন দখল করার চেষ্টা করে, আর নেগেটিভ আয়নরা ইলেকট্রন ছেড়ে দেওয়ার চেষ্টা করে। তো একজন দেয় আর একজন নেয়। তো এখানে দেখ জিঙ্ক আর কপার রয়েছে। তো জিঙ্ক সবসময় মোস্ট অফ দ্য টাইম ইলেকট্রন ছেড়ে দিতে চাই, আর কপারের এরকম একটা এখানে দুটো ইলেকট্রনের গল্প রয়েছে। তো কি হচ্ছে, এরা ট্রান্সফার হয়ে এই দুটো ইলেকট্রন জিঙ্কের কপালের থেকে কপারের ভাগে গিয়ে পড়ছে। এটা হলো ট্রান্সফরমেশন, মানে জিঙ্ক থেকে কপারে চলে যাচ্ছে দুটো ইলেকট্রন। দিস ইজ এ কেমিক্যাল রিয়াকশন, এখানে আমাদের কিছু করার নেই। কেন হয়, কারণ কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি সিরিজ দেখলে বুঝতে পারবি কেন হয়। অতটা আমার লেভেলে এখন আমাদের না জানলেও হবে যে কেন হয়। হ্যাঁ, যদি জানতে চাস আমি অবশ্যই পরে বলে দেবো যে এক্স্যাক্টলি কেন হয় বা কীভাবে হয়, সেটা তুই আবার সেই পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে গেলেই বুঝতে পারবি, এমন কোনো চাপ নেই।
ঠিক আছে? তো এই গ্যালভানিক সেল বা ভোল্টিক সেল যেটা থাকে তোর, এই ভোল্টিক সেলের স্পেশালিটি এলো এই মাঝখানের এই অদ্ভুত জিনিসটা সল্ট ব্রিজ। তো সল্ট ব্রিজ কি জিনিস তোরা কি জানিস? স্যার কি পড়িয়েছে সল্ট ব্রিজের ব্যাপারে? না আমি একবার একটু বলে দিই সল্ট ব্রিজ, ঠিক আছে? ঠিক আছে। তো সল্ট ব্রিজটা কি হলো? সল্ট ব্রিজ মানে তোর কিভাবে তোদের এক্স্যাক্টলি বোঝানো সল্ট ব্রিজ? সল্ট কি জানিস কি? ওই তো যেটা SO4 সলিউশন রয়েছে, মানে যদি ZnSO4 হয় বা CuSO4 হয়, ওটা হচ্ছে আচ্ছা মানে ঠিক আছে, সল্ট হ্যাঁ সলিউশনটা। হ্যাঁ সল্টের আমি একটা মেনে নিলাম। সোহন বলল ওখানেও, সোহনও একই কথা বললো যে ওখানের মধ্যে বেশ ভালো রকম অনেক কিছু একটা KCl প্লাসের একটা সলিউশন, একটা সল্টের সলিউশন বললো। ব্যাপারটা হলো তার থেকে অনেক সিম্পল জিনিস। ব্যাপারটা স্যার হলো এই সল্ট বল, বন্ধ করে দিলি কেন? শুনতে পেলাম স্যার না। এই সল্ট সল্ট ব্রিজটা আপনার ওই মানে বোথ সাইডে কিছু একটা মেনটেন করে, এরকমই কিছু একটা কাজ আছে না? হ্যাঁ হ্যাঁ, মেনটেন করার থেকে বড় বড় কথা হলো ব্রিজ কি করে। নামের মধ্যে লেখা আছে ইটস এ ব্রিজ, ইটস কানেক্টর, ওকে? একটা ইলেকট্রিসিটি যদি চালাতে হয় তাহলে একটা সার্কিট সার্কেল তৈরি, কমপ্লিট করে দেয়। হ্যাঁ হ্যাঁ, একটা সার্কিট কমপ্লিট করতে হবে। তো তোরা একবার ভাব, যদি দেখ দুটো বাক্স, ছবির মধ্যে কি রয়েছে, দুটো বিকার রয়েছে, তো দুটো বিকারের মধ্যে দুটো ডান্ডা রয়েছে, উপরে তার রয়েছে, কিন্তু সার্কিট তো পুরো হচ্ছে না। এই সার্কিটটা পুরো করার জন্য নিচখানে সল্ট ব্রিজ। এবার ওটাকে সল্ট ব্রিজ না রেখে আমি মাঝখানে একটা তার রাখতে কি পারতাম না? না পারতাম না। তার কারণ হলো সল্ট ব্রিজটার মধ্যে স্পেশাল কিছু সল্ট থাকে। মানে সল্ট মানে তোরা জানিস যে সল্ট হলো এমন একটা জিনিস যেটা যদি লিকুইড বা মেল্টেড অবস্থায় থাকে কি হবে? দেয়ার আয়নস উইল মুভ, দে উইল বি ফ্রি অফ আয়ন। তো নিচের যে জলের মধ্যে বা সলিউশনের মধ্যে পোর্শন রয়েছে সেখানে কি প্রবলেম বলতো? সেখানে আয়নরা মুভমেন্ট করে, ইলেকট্রন ইলেকট্রনের আগে আয়ন মুভ করে, এটা মাথায় রাখবি। সেই নিচের জলটা যে এরিয়া রয়েছে তার মধ্যে ইলেকট্রনের আগে আয়ন রয়েছে। তো সেই আয়নের ধর এক পাশে তোর রয়েছে জিঙ্ক রয়েছে, এক পাশে কপার রয়েছে। তো সেই হিসাবে ডিপেন্ড করে আমরা একটা সল্ট ব্রিজ বানাই। মানে যে আয়নটা মুভ করে তার সল্ট দিয়ে সল্ট ব্রিজটা বানাতে হয়, ঠিক আছে? মানে এক পাশের থেকে বেরোচ্ছে আর এক পাশে জমছে, এটা তো একটা লিমিট থাকবে সেটাকে দেওয়ার জন্য। তো ওর মধ্যে থেকে আয়নটা ওর ইলেকট্রিসিটি নিয়ে মুভমেন্ট করে, এবং ইলেকট্রনটা মুভ এপাশ থেকে এপাশে করে। এইবার যখন এই রডের মধ্যে গিয়ে সাবমিটেড হয়, ধর এই জিঙ্কের এক সাইড থেকে বেরোলো, এপাশ থেকে গিয়ে এটা এই সাইডে গিয়ে ঢুকলো, ঢুকে কি হলো? এখানে তোর জমা শুরু হয়ে গেল, বেসিক্যালি একটার উপর আর একটা জমছে। তো একটা লেভেল অবধি জমা সম্ভব, যতগুলো এখান থেকে বেরোবে এখানে আসবে, এসে জমবে, আর জমার সময় কী হবে? ইলেকট্রন এসে পড়বে, আর এই ইলেকট্রনটা টুক করে এপাশে গিয়ে আবার এপাশে চলে আসবে, এসে আবার ইলেকট্রনের সাপ্লাই দেবেন, এও তখন আবার পাঠাতে থাকবে। এইভাবে একটা সার্কেল, কন্টিনিউয়াস সার্কেল চলতে থাকবে। যতক্ষণ এদের জলের মধ্যে আয়ন আছে ততক্ষণ এই সার্কেলটা চলবে, ততক্ষণ আমরা ইলেকট্রিসিটি পাবো। এটা সারা জীবন সম্ভব নয়, যতক্ষণ যতগুলো আয়ন জলের মধ্যে থাকবে ততগুলোই আমরা করতে পারবো। এটা হলো বেসিক আইডিয়া। তার জন্য ব্যাটারির একটা লাইফ থাকে। এটা না যে সারা জীবন চলতে থাকবে, না, হয় না। একটা লিমিট অবধি সেটা সম্ভব হওয়া, ঠিক আছে? এটাই হলো বেসিক আইডিয়া তোর আমাদের যে ব্যাটারি আছে তার। হ্যাঁ, এখনের ব্যাটারি আর এই ব্যাটারির মধ্যে আকাশ পাতাল তফাৎ, বাট এটা হলো সব থেকে ইজি ওয়েতে বোঝানোর জন্য বোঝানো হয়। এবার এই মাঝখানের এই দুটো যদি না থাকতো তাহলে এই জিনিসটা বুঝতে পারতিস না, আর কিছুই না। তো আমি এইগুলোতে যাচ্ছি না, ড্যানিয়েল সেলফেলের অনেক কিছু রয়েছে। এই দেখ, এই রিয়াকশানটা হবে, আর কিছু না, ঠিক আছে? এই যে রিয়াকশানটা হয় Zn প্লাস Cu2 প্লাস গিয়ে ওসে দাঁড়াচ্ছে Zn প্লাস আর Cu। আমি কিন্তু বলছি না, কিছু কিছু জিনিস কিন্তু আমি অ্যাভয়েড করছি। এটা ভেবে যে তোরা জানিস তো এই যে এই সলিউশনের মধ্যে ZnSO4 আর CuSO4 দিতে হয়, মানে যেদিকে যে রডটা আছে তার সল্টের সলিউশন দিতে হয় আয়নের সাপ্লাই দেওয়ার জন্য। এগুলো নিশ্চয়ই জানিস। এপাশে যেমন দেখ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, জিঙ্ক, ওটুকুটা জানি। হ্যাঁ জিঙ্ক সালফেট, এখানে কপার সালফেট দিয়েছে, তো আমি একটু অ্যাভয়েড করছি ওগুলো সব। তো নেক্সট এরকম আমি চলে যাচ্ছি যে
কাকে কি বলে, এই ইলেকট্রোকেমিস্ট্রির কিছু স্পেশাল ওয়ার্ডিং থাকে যেগুলো আমাদের জানা দরকার। তো জিঙ্ক আর কপার 2 প্লাস, তো পাশে গেল জিঙ্ক প্লাস আর কপার 2। তো এটা অ্যাকচুয়ালি তো প্রথমে হয় না, এটা প্রথমে এইভাবে ভাঙে। দেখ, Cu2 প্লাস থেকে প্রথমে ইলেকট্রনটা অ্যাড হয়, সেখান থেকে কপার বেরোয়, আর এদিকে Zn থেকে ইলেকট্রন বেরিয়ে যায়। তো এই দুটো রিয়াকশন মিলে এই টোটাল রিয়াকশনটা হয়। তো যখন ইলেকট্রন অ্যাড হয় দে আর কল রিডাকশন, ঠিক আছে। আর যখন ইলেকট্রন বেরিয়ে যায় তাকে আমরা বলি অক্সিডেশন। এখানে রিডাকশন অক্সিডেশন কিন্তু মাথায় রাখবি, অনেক সময় এটার ওপারে চলে যায়, ওপারটা এপারে চলে যায়। তো রিডাকশন আর অক্সিডেশন যাই হোক না কেন, দে মুভ অ্যারাউন্ড ইচ আদার। অনেক বাচ্চারা কনফিউজ হয়ে যায়, তাই আমি তোদের বলছি এটা কিন্তু খেয়াল রেখে দিস, বই যদি হাতে পায়ে থাকে একবার নোট করে রেখে দিস। আর দুটো রিয়াকশান মিলিয়ে যেহেতু, তো এটা এই পুরো রিয়াকশানটা হলো তোর যেটা আমাদের পুরো ফুল রিয়াকশান বা সেল রিয়াকশান। আর এই দু সাইডে দুটো রিয়াকশান চলবে, এই গ্যালভানিক সেলের এক সাইডে একটা চলবে আর এক সাইডে আর একটা চলবে। তো একটা সাইডকে এই দুটোকে বলা হয় হাফ রিয়াকশানস, ঠিক আছে। হাফ হাফ মিনে টোটাল রিয়াকশান। তো হাফ রিয়াকশান, আর এই মাঝখানের যে কোনো একটা রড আর একটা সাইড নিয়ে বলা হয় হাফ সেল। এই ওয়ার্ডগুলো এই দেখ হাফ সেল পেয়েছি, ঠিক আছে। আর রেডক্স কাপেল, এই রেডক্স কাপেল ফাপেল অত ইউজ হয় না, বাট এটাই। আর সল্ট ব্রিজ তোকে বলেই দিলাম যে সল্ট ব্রিজের ব্যাপারটা কী আছে, ঠিক আছে। এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি তোদের, এই জিনিসটা দেখ, ঠিক আছে, সামথিং কল্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। এই বইটা একটা জিনিস আমি তোদের বারবার, আমি আগেও বলেছি কিনা আমি জানি না, একটা জিনিস আমি তোদের বলে রাখি, নিট পড়িস, বোর্ড পড়িস, আইসিএসসি বোর্ডে যাস, যেই দিস, যাই করিস না কেন, দয়া করে এনসিআরটিটা পুরো পড়িস। যে বোর্ডেই পড়িস না কেন, তুই না যেমন আইসিএসসি বোর্ডে পড়িস, অসুবিধা নেই, এনসিআরটির বই ফ্রিতে অনলাইনে পাওয়া যায়। প্লিজ বইটা একবার পড়িস, কারণ এটা হলো মেনু কার্ড, ঠিক আছে। এটা স্যার এনসিইআরটিটা পড়তেই হবে, মানে রুত্তানটা পড়লে সেটা হবে না? যদি নিট পেতে চাও, আমি একটা পরিষ্কার কথা বলছি, যদি নিট পেতে চাও তাহলে এনসিআরটির বই কটা পড়ো, যদি নিতে না চাও তাহলে পড়ো না। সেটা বোর্ডে হয়তো লাগবে না, এনসিআরটি বোর্ডের সঙ্গে বহু দূরের সম্পর্ক থাকে। নিটের সিলেবাস হলো এনসিআরটিতে যা লেখা আছে, একদম পরিষ্কার কথা। বা জেইর সিলেবাস, জেই অ্যাডভান্সের সিলেবাসও সেম। তো যারা পড়ছিস হাই লেভেলে তারা পড়বে না। যদি তুই আমায় জিজ্ঞেস করিস, আমি যে কোনো মোমেন্টে প্রেফার করব তোদের অ্যাডভান্স, জেই অ্যাডভান্সের ব্যাচে এনসিআরটি নিয়ে পড়ানো। তোরা যেহেতু অনেকে বুঝতে পারিস না, তাই জন্যে আমাদের আলাদা করে পড়াতে হয়, আর কিছুই না। দেখ এখানে এই যে এই জিনিসটা হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি জানি বলে আমি দেখতে পেয়েছি, আমি তোদের বলছি, কিন্তু তোরা মিস করে যাবি। তোদের কাছে মনে হবে এত লেখা, ধুর পড়তে ভালো লাগছে না, পড়ে তোরা পালিয়ে যাবি। এটাই হলো মেইন প্রবলেম এনসিআরটি ইজ ওয়ে টু বোরিং। আর একটা ছোট জায়গায় অনেক কিছু লেখা থাকে, ঠিক আছে। আমি ত্রিনা তোকে বলছি না এনসিআরটি পড়তে হবে, এখন না পড়লেও পরের দিকে একবার চ্যাপ্টার পড়া হয়ে গেলে একবার তোর যা বই করছিস পড়, এমন না ওটা পড়লে হবে না। বাট আমি এনসিআরটিটা ফলো করতে বলি, তার কারণ হলো এনসিআরটিতে সাজানো থাকে সব, যেটা প্রয়োজন সেটা আছে, অকারণে এলোপাতারি জিনিস নেই, আর কিছু না। তো এবার আমি তোদের এটাও এক্সপেক্ট করে নিচ্ছি যে তোরা ফিজিক্সেরও কিছুটা জানিস, ঠিক আছে। ফিজিক্সের যদি না জানিস তাহলে সমস্যা আছে এখানে কিছু কিছু জায়গায়, বাট তোরা জানিস আমি হোপফুলি। তো এই ইলেকট্রোড পোটেনশিয়াল ডিফারেন্স মানে নিশ্চয়ই তোরা জানিস ব্যাটারির মধ্যে বা ইলেকট্রিসিটির কী হয়। তো ইলেকট্রিসিটির যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, দুটো ইলেকট্রোডের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকে তাহলে বলা হয় ইলেকট্রোড পোটেনশিয়াল, ক্যাপিটাল ই দিয়ে সেটাকে বলা হয়, ঠিক আছে। ক্যাপিটাল ই দিয়ে ম্যাক্সিমাম সময় সেটাকে বোঝানো হয়। আর যে কোনো একটা ইলেকট্রোডে যদি থাকে সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড, মানে when the concentration of all specs involved in half cell reaction। আচ্ছা এই জিনিসটা একটু মাথায় রাখবি, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল যেটা থাকে, এটার মানে হলো কোনো ব্যাটারি জাস্ট তুই চালু করলি, মানে 100% চার্জ থেকে চালু করার যে মোমেন্টটা, তাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, ঠিক আছে।
পোটেনশিয়াল কি দিয়ে মাপে, কে বলতে পারবি? শিগগির বল। আমরা পোটেনশিয়াল, ভোল্ট স্যার ভোল্ট। হ্যাঁ ভেরি গুড। তো ভোল্টেজ, আমরা বাংলায় যেটাকে বলি ভোল্টেজ। তো ভোল্টেজ যার যত বেশি আমরা সবাই জানি যে ব্যাটারির প্রথম দিকে ভোল্টেজ বেশি থাকে, পরের দিকে আস্তে আস্তে কেটিয়ে যায়, সেরকমই ব্যাপার। তো যদি একদম শুরুতে থাকে তাকে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল বলে, আর যে কোনো মোমেন্টে তাকে বলি ইলেকট্রোড পোটেনশিয়াল। মানে একটা ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ পোলের মধ্যে যে ডিফারেন্স তাকে ইলেকট্রোড পোটেনশিয়াল বলে। ক্যাপিটাল ই দিয়ে আমরা এটাকে বোঝাই, এবং এটাই নিয়ে সব জায়গাতেই পড়াশোনা আমরা করি। ঠিক আছে, আরও এক দুটো জিনিস এখান থেকে আমি দেখিয়ে দিই। In a galvanic cell, the half cell in which oxidation take place is called anode. ঠিক আছে, আর যেখানে রিডাকশন টেক প্লেস দে আর কল্ড ক্যাথোড। এই কোশ্চেনটা বোর্ডের জন্য খুব আসে মাঝে মধ্যে, যে কোন সাইডটা অ্যাথোড কোন সাইডটা অ্যানোড। তো মনে রাখবি, যেখানে অক্সিডেশন হয় তাকে বলা হয় অ্যানোড, যেখানে রিডাকশন হয় তাকে বলা হয় ক্যাথোড। একটু আগে আমি দেখিয়ে দিলাম কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড, কোনটা ইলেকট্রন ছাড়লে রিডাকশন, ইলেকট্রন অ্যাড হলে রিডাকশন, আর ছেড়ে দিলে অক্সিডেশন। সেটা একবারে দেখে নিই। বিভিন্ন সবসময় তো জিঙ্ক ফিঙ্ক দিয়ে থাকবে না, অন্য জিনিসও থাকতে পারে, একটু দেখে নিই। ঠিক আছে, এটা গেল যে কোনো একটা ইলেকট্রনের পোটেনশিয়াল, মানে এক সাইডে। এবার যদি দুটো ইলেকট্রনের টোটালটা হলো সেল পোটেনশিয়াল বলা হয়, মানে পুরো ব্যাটারির যে ভোল্টেজ তাকে বলা হয় সেল পোটেনশিয়াল। ঠিক আছে, মানে যে কোনো মোমেন্টে ওই অ্যানোড আর ক্যাথোডের মধ্যে যে ডিফারেন্সটা থাকে ভোল্টেজের তাকে বলা হয় সেল পোটেনশিয়াল। এটা নিয়েও আমরা কাজ করব, আর ইলেকট্রন পোটেনশিয়াল, এই দুটো নিয়ে আমাদের মোস্ট অফ দ্য কাজ থাকে। তো আর একটা জিনিস দেখে নিস, সেল ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ। তো ইএমএফ কথাটার মানে হলো মানে এটা একটা ফোর্স, ঠিক আছে, যে কত তাড়াতাড়ি ডান দিক ইলেকট্রন এই পাশ থেকে ও পাশে যাবে। তা যার যত এই ফোর্সটা বেশি হবে তার তত বেশি তোর ভোল্টেজ বেশি হবে, আর কিছু না। ঠিক আছে, এইদিকে আর অতটা আমি যাচ্ছি না। এইখানে একটা জিনিস এইটা দেখে নে, ই সেল মানে একটা মানে যে কোনো একটা ই সেল মানে হলো ইলেকট্রোড পোটেনশিয়াল অফ সেল, মানে দুটো অ্যানোড আর ক্যাথোডের ডিফারেন্স। ঠিক আছে, সেটা হবে ই রাইট মাইনাস ই লেফট, বা একটার থেকে আর একটা মাইনাস করতে হবে। তো যেটার মধ্যে অক্সিডেশন হবে, যেটার মধ্যে হাফ রিঅ্যাকশন হবে, অত চাপ নিতে হবে না, যা এটা দিকতেই হবে। সেল রিঅ্যাকশন মানে পুরো সেলটার রিঅ্যাকশন হলো কপার আর এজি, এই দুটো নিয়ে একটা রিঅ্যাকশন হচ্ছে। তো কপারের থেকে এজি, তো দুটো ইলেকট্রন কপার থেকে এজিতে যাচ্ছে, এটা হলো রিঅ্যাকশন। হাফ রিঅ্যাকশন কি হবে? ফার্স্ট হলো এটা ক্যাথোডে রিডাকশন হচ্ছে, কি হচ্ছে, ইলেকট্রন অ্যাড হচ্ছে, আর অ্যানোডে অক্সিডেশন হচ্ছে, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। তো এই দুটোর যে ভোল্টেজ ডিফারেন্স থাকবে সেটা মাইনাস করলে আমরা পাবো ই সেল, মানে টোটাল যতটা পাবো সেটা, টোটাল যে যে ভোল্টেজ পাবো সেটা। এবার এত বড় তো সবসময় লেখা সম্ভব না, সম্ভব কি প্রত্যেকবার আমরা এই জিনিস লিখতে পারি না। তো যে কোথ রিঅ্যাকশন, হাফ রিঅ্যাকশন, ফুল রিঅ্যাকশন এত লেখা যায় না। তখন আমরা কি করি, তখন এইভাবে লেখা হয়। ঠিক আছে, ভালো করে দেখে নে কিভাবে লিখতে হয়। সেটা হলো সিইউ, প্রথমে ডান দিকেরটা লিখতে হয়, ঠিক আছে, রাইট সাইড। সিইউ থেকে Cu2+ যাচ্ছে, এটা হলো একটা হাফ রিঅ্যাকশন। এখানে ব্র্যাকেটে সলিড লেখে, অ্যাকোয়াস লেখে, এটা অনেক সময় লেখে অনেক সময় লেখে না, ডিপেন্ড করে। তো সিইউ থেকে Cu2+ যাচ্ছে, একদম হাফ রিঅ্যাকশন। এইটা দেখ অ্যানোডের রিঅ্যাকশন, সিইউ থেকে Cu2+, ইলেকট্রন কোথায় গেছে সেটা আর লেখেনি, মাঝখানে একটা দাগ দিয়ে দিয়েছে। এটা হলো 1 নম্বর হাফ রিঅ্যাকশন। 2 নম্বর হাফ রিঅ্যাকশন হলো Ag+ থেকে Ag হয়েছে, ঠিক আছে, Ag+ থেকে Ag হয়েছে। তো Ag+, একটা দাগ, Ag, মাঝখানে দুটো দাগ দিয়ে বোঝানো হয়। দিস ইজ হাউ উই রাইট ডাউন এ সেল রিঅ্যাকশন। ঠিক আছে, ছোট করে। এটা হলো আমাদের কেমিস্ট্রির তা সহজে লেখার উপায়, যে যে কোনো গ্যালভানিক সেলে
যদি যে রিয়াকশনটা হয় সেটা তাড়াতাড়ির মধ্যে লেখার জন্য কেমিক্যাল ফর্মুলা দিয়ে যেভাবে লেখা হয় সেভাবে। এটা আগের দিন স্যার পড়িয়েছিল, জানিস তো? তাহলে আমি এগোবো কিন্তু। ওরে কথা কথা না বললে ক্লাস নেওয়া যায় নাকি? কবে যে অফলাইন হবে আর ভালো লাগে না আমার, এইভাবে ক্লাস। স্যার আপনি এগিয়ে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টেনে যাচ্ছি, অসুবিধা থাকলে দাঁড় করাবি। তো এই যে ই সেলটাকে আবার অনেক সময়, এবার এই যে ই সেল মাইনাস ই টু, এটাকে আবার অনেক সময় এইভাবেও লেখা হয়, লেফট রাইট তো লেখা যায় না, তখন ই এর নিচে এজি প্লাস আর এজি এই জিনিসটা, আর সি টু মাইনাস সি এইভাবে লেখা হয় তলায় ছোট করে ওই একটা দাগ দিয়ে। ঠিক আছে, এটা এই এই যে এই জিনিসটা লেখা আছে, কী করে ইলেকট্রন পোটেনশিয়াল মেজার করা হয়, কোনো কাজে লাগে না, বাট স্টিল পড়ে নিজেদের মতো একবার দেখতে পারিস কীভাবে মেজার করে। তো ইলেকট্রন পোটেনশিয়াল, যে কোনো কেমিক্যাল রিয়াকশানে ইলেকট্রন পোটেনশিয়াল কীভাবে মেজার করা হয় সেটা। আমি এগুলো একটু স্কিপ করছি, অত কিছু চাপ নেই, এগুলো জাস্ট মেজারমেন্ট, তো এটা ডাইরেক্টলি কিছু করা হয় না। তো কতটা হয় দেখ, এখানে ইলেকট্রন রিডাকশনের কিছু এক্সাম্পল দিয়ে রেখেছে তোদের, কিভাবে কার এক একটা ডিফারেন্ট, যেটা বলা হয় তোর এলিমেন্টের জন্য কীরকম কী সরে সেটা দেখাচ্ছে। এই লিস্ট মুখস্থ করতে হবে না, ভয় নেই, জাস্ট দেখানোর জন্য দিয়েছে। এইবার আসি নার্নেস্ট ইকুয়েশন। নার্নেস্ট ইকুয়েশন কি পড়িয়েছিল না পড়ায়নি? পড়িয়ে দিয়েছিল, ঠিক আছে, তাহলে আর পড়াচ্ছি না, আমি সরে যাচ্ছি, না চলে যাচ্ছি, ঠিক আছে। কি রে বাবা, কিছুই তো কথা বলে না। ওই শোন, ঘুমোচ্ছিস? অর্ক, এটা পড়িয়েছিল স্যার? স্যার ঠিকঠাক জানি না। এই আবার বলছে জানি না, এই আবার বলছে মনে নেই। সোহন ঘুমিয়ে গেছে। চীনা মনে আছে? আর নার্নেস্ট ইকুয়েশন পড়িয়েছিল? কি ঝামেলা, হ্যাঁ? কি নিঃশ্বাসের আওয়াজ, এবার হাসছে না কাঁদছে তাও বুঝতে পারি না। এ বাবা, এই অনলাইনে পড়ানো যায় শান্তি? হাসছে। হ্যাঁ, কি ঝামেলা। স্যার হাসছে। হাসুক, আর কি করবো, অনলাইনে বোঝা যায় না কি কি বুঝছে না বুঝছে। আচ্ছা, তো আমি পড়াচ্ছি না, কারণ হলো 1 মিনিটের মধ্যে ক্লাসটা আবার আটকে যাবে, আবার রিজয়েন। স্যার বলছি এটা কি বললে আমি শুনতে পাইনি। অনেক কিছুই তো বললাম, যাই হোক কোনটা কোনটা বলেছি ভুলে গেছি, আমার নিজেরই মনে থাকছে না স্যার এটা কি বললে বুঝলাম না। বললাম যে ক্লাস ওভার হয়ে যাবে 2 মিনিট 1 মিনিটের মধ্যে, তাই আমি পড়াচ্ছি না। না না স্যার আমি বলছি এটা কি বললেন যে পড়ানো হয়েছে কি হয়নি। হ্যাঁ, পড়ানো হয়েছে কি হয়নি ক্লাসে? না স্যার আমি বলছি যে টপিকটা কি আমি বুঝতে পারছি না। নার্নেস্ট ইকুয়েশন, নার্নেস্ট ইকুয়েশন, নার্নেস্ট, ভদ্রলোকের নাম ছিল নার্নেস্ট, নাম নিয়ে জীবনে কেস খেয়ে গেছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, স্যার আমি শুনিনি এটা। ঠিক আছে, এখনই ডিসকানেক্ট হয়ে যাবে, আমি নার্নেস্ট ইকুয়েশন পড়িয়ে দিচ্ছি, চাপ নেই, এমন কিছু ব্যাপার না, মুখস্থ করতে হবে একটু এইগুলো।
একজন তো হাসতে হাসতেই ক্লাস শুনতে পেলো না, কি ঝামেলা। যাই হোক, স্যার এই নার্নেস্টের ইকুয়েশন সম্পর্কে আমি শুধু একটুকুই জানি যে একটা ইকুয়েশন রয়েছে যেটাতে হচ্ছে মানে ই সেল ইকুয়ালস টু ওই তোমার 0.059 বাই এন ইন্টু লগ ইন্টু কেসি, আর কিছু জানি না। মানে কেন ইউজ, কি জন্য ইউজ হয় জানিস না? আচ্ছা, সেটা এরকম। না, ঠিক আছে, দেখ বলে দিচ্ছি। শুধু ইকুয়েশনটা মুখস্থ হ্যাঁ, আছে। ইকুয়েশনটা মুখস্থ করতে হবে, কিন্তু কিভাবে এলো সেটা মুখস্থ না করলেও কি কাজে লাগে সেটা জানতে হবে, নাহলে কেস হয়ে যাবে। ঠিক আছে, দেখ এখানে নার্নেস্ট ইকুয়েশনটা হলো মেস্টলি তোর ক্যালকুলেশন করা যে কোনো মোমেন্টে কতটা আমরা ইলেকট্রিসিটি বা এনার্জি পাবো, মানে ওই ইলেকট্রিক পোটেনশিয়াল, মানে ওই ভোল্টেজ পাবো একটা ব্যাটারি থেকে বা একটা গ্যালভানিক সেল থেকে। বুঝতে পেরেছিস? আমাদের কাছে যদি একটা ব্যাটারি থাকে, ওই যে আমাদের এই জিনিসটা মাপে কোথায় বলতো, আমাদের কতটা ব্যাটারি আছে সেটা মাপার জন্য। ঠিক আছে, এটা ডাইরেক্ট ইউজ করা হয় এই ইকুয়েশনটা, আমাদের মোবাইলে ইউজ করা হয়, ল্যাপটপে ইউজ করা হয়, আরও বহু জায়গায় ইউজ করা হয়, যে ব্যাটারিতে কতটা চার্জ আছে সেটা মাপা যায় ডাইরেক্টলি এই জিনিসটা থেকে, এই ইকুয়েশনটা থেকে। ঠিক আছে, তো এটা মানে হলো যে কোনো মোমেন্টে একটা ব্যাটারি বা একটা সেল কতটা ইলেকট্রিসিটি বা কতটা ভোল্টেজ দিচ্ছে, আর কিছুই না। তো সেটা প্রিডিটারমাইন্ড, মানে এক্ষুনি, মানে এরকম নয় যে তোকে এটা কীভাবে বানানো হয়েছিল সেগুলো নিয়ে তোদের পড়াশোনা করতে হবে না। তো সেটা মাপা হয় কিভাবে, ই সেল। ঠিক আছে, এইটা হলো তার বেসিক। কোনটাকে কি বলে আমি আগে থেকে তোদের বলে দিচ্ছি। ইলেকট্রিক পোটেনশিয়াল মানে যে কোনো মোমেন্টে এটা হলো ইলেকট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে, যে কোনো মোমেন্টে আমি মাপতে চাইছি, ধর আমি জানি না এটা কতক্ষণ চলেছে, 1 ঘন্টা চলার হয়ে গেছে, তারপরে আমি দেখছি সেই মোমেন্টে ই জিরো, এটার মাথায় একটা জিরো রয়েছে, তোরা দেখতে হয়তো পাচ্ছিস না একটু, এটার মাথায় একটা ই জিরো রয়েছে। যে কোনো, এটা একটা হাফ সেলের জন্য বা ফুল সেলের জন্য, এটা একটা হাফ সেলের জন্য ক্যালকুলেশনটা হচ্ছে, ফুল সেলেরও আছে নিচে দেখাচ্ছে। তো এটা হলো ই জিরো। ই জিরো মানে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, বলেছিলাম না একটু আগে যে এক্স্যাক্টলি শুরু হওয়ার সময় যেটা থাকে সেটাকে আমরা বলি তোর স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল। ঠিক আছে, সেটা আগে থেকে প্রত্যেকটা জিনিসের জন্য স্ট্যান্ডার্ড, মানে এটা আগে থেকে ক্যালকুলেটেড, এটা তোর আলাদা করে বলতে হবে না, এটা ক্যালকুলেশন করেই পাওয়া যায়। এটা তোর ওই যেটা বলতে পারিস যে কনস্ট্যান্টের মতো, প্রত্যেকটা মিক্সারের জন্য আলাদা একই রকম থাকবে। ঠিক আছে, মাইনাস আর টি, আর মানে হলো তোর আমাদের গ্যাস কনস্ট্যান্ট, গ্যাস কনস্ট্যান্ট, টি মানে হলো টেম্পারেচার, টেম্পারেচার, এন মানে হলো নাম্বার অফ মোলস। ঠিক আছে, এফ মানে হলো সরি নাম্বার অফ মোল বলছি কেন আমি, এই এনটা হলো সেই এন নয়, এই এনটা হলো কেউ বলতে পারিস নার্নেস্ট ইকুয়েশন কেউ পড়েছিস, এই এনটা কি জানিস কি কেউ? আমি বলবো এনটা হচ্ছে ওই যেরকম সিইউ সিইউ 2+ এ চেঞ্জ হয়ে যায়, তো 2+টা হচ্ছে এন এর ভ্যালুটা। এক্স্যাক্টলি, মানে যে কটা ইলেকট্রন সরছে, নাম্বার অফ ইলেকট্রন মুভিং। ঠিক আছে, এখানে এন মানে মোল, আমি সেটা বলছি, বাট তোদের বলার জন্য দিস ইজ মোল অফ ইলেকট্রন। তো নাম্বার অফ মোল অফ ইলেকট্রন, আরও বাংলায় বলতে কটা ইলেকট্রন এপাশ থেকে ওপাশে গেছে। যদি 2+ হয় তাহলে ওটা এন হবে 2, যদি শুধু প্লাস হয় 1 হবে, 4+ হলে 4 হবে, মানে এম প্লাস থেকে এম প্লাস, তুই যেটা বলেছিস এক্স্যাক্টলি ঠিক বলেছিস। আর এই ব্র্যাকেটের মধ্যে থাকলো এটা, দিস আর কল কনসেন্ট্রেশন। ঠিক আছে, সলিউশন চ্যাপ্টারে পড়েছিলাম মনে আছে যে কনসেন্ট্রেশন কীভাবে মাপতে হয়, এখানে মোলালিটি দিয়ে মাপতে হয়। ঠিক আছে, মোলালিটি দিয়ে মাপতে হবে, লগ লগ না, মানে এটা হলো এলএন, এলএন অফ এম এর কনসেন্ট্রেশন বাই এম এন প্লাসের কনসেন্ট্রেশন। তো এটা একটা ভেবে তোকে নিতে হবে, এটা দিয়েও সেরকমভাবে করায়। আর এখানে গ্যাস কনস্ট্যান্ট এটা বলে দিয়েছে, এফ হলো, ও হ্যাঁ, এফ মানে হলো ফ্যারাডেস কনস্ট্যান্ট, যেটা অলরেডি এইটা 96487 কুলম পার মোল। টি হলো যেই টেম্পারেচারে করছে সেই টেম্পারেচার, এম এন আর এম প্লাস হলো তার কনসেন্ট্রেশন, এটা দিয়ে করা হয়। তো ক্যাথোডের জন্য একটা হয়, অ্যানোডের জন্য একটা হয়, যে যেরকম থাকে দুটো। এইটা হলো একটা ফুল সেলের জন্য, এটা হলো হাফ সেলের জন্য, যেরকম যেরকম থাকে যে কোনো জায়গায় সেটার জন্য
আমি অতটা যাচ্ছি না, কনফিউজ দেখতে লাগতে পারে, এটা হয়। আর ই সেল প্রথম একটা ক্যালকুলেশনে পড়েছিলাম যে দুটো সেল, একটা ডান দিকেরটা আর বাঁ দিকেরটা যদি আমরা মাইনাস করি তাহলে ফুল সেলের পাবো। এগুলো হলো সব হাফ সেলের, যতক্ষণ যা পড়ছি আমরা হাফ সেলের, ঠিক আছে। এক কেন দেখাচ্ছে, যাদের ফুল কনসেন্ট্রেশন মানে পুরোপুরি রয়েছে সেই হিসাবে, আর কিছু না। তো সেই হিসাবে আমরা যদি দেখি তাহলে আমরা কি পাচ্ছি, এক এখানে কেন আমি তোর আরেকবার বলে দিচ্ছি, এটার ক্ষেত্রে এম ছিল, এক অনেক সময় সলিড হয়, এটাকে এম ইজ টেকেন অ্যাজ ইউনিটি, সেই জন্য বলছে, মানে এটা বুঝতে পারবি না তো। বেসিক্যালি এক মানে এমটা এক, প্রথমে একই থাকে কনসেন্ট্রেশন, একটু বুঝতে অসুবিধা হবে, আর অনলাইনে আমার খাতা পেন নেই দেখে একটু বোঝাতে অসুবিধা হচ্ছে। তো যেহেতু এ সলিড ছিল, সলিড মানে হলো এর মোলালিটি এক, আর কিছু না, ঠিক আছে। তো সেটা নিয়ে যদি হ্যাঁ স্যার বুঝেছি। সেটা নিয়ে যদি করিস, এই দুটো একটা সেলের থেকে আরেকটা সেল মাইনাস করলাম, ক্যালকুলেশন করলাম, আলটিমেটলি এইটা পাওয়া গেল, দিস ইজ দ্য ফাইনাল ইকুয়েশন, ঠিক আছে। ফাইনাল ইকুয়েশন কি হলো, ই সেল ইজ ইকুয়াল টু ই জিরো সেল মাইনাস আর টি বাই টু এফ এল এন জেড এন টু প্লাস বাই সিইউ টু প্লাস এর কনসেন্ট্রেশন। আবার এটাকে ওই আর তারপরে এফ এইগুলো যদি ক্যালকুলেশন করে দিস, আর যদি এটা নর্মাল টেম্পারেচারে হয় মানে 27 ডিগ্রি, তাই তো, হ্যাঁ 27 ডিগ্রিতে যদি এটা ক্যালকুলেটিং হয় তাহলে অনেক ইজি করে এইটা লেখা যায়, ঠিক আছে। মাইনাস 0.059/2 লগ Zn2 প্লাস বাই Cu2 প্লাসের কনসেন্ট্রেশন ইন মোলালিটি। এটা এই দুটো মুখস্থ করে রাখবি, ঠিক আছে, এই দুটো মুখস্থ করে রাখবি। আরও এই দেখ, এটার থেকে দিয়েছে দেখ, নিকেলের সঙ্গে এজির যেটা বানিয়েছে সেটা কীভাবে তৈরি হয়, ই সেল ইজ ইকুয়াল টু এইটা, এইভাবে বানানো হয়েছে। এই দেখ এখানে একটা ছোট্ট ম্যাথ বা প্রবলেম দিয়ে দিয়েছে, ঠিক আছে। কি দিয়েছে, রিপ্রেজেন্ট দ্য সেল ইন হুইচ দ্য ফলোয়িং রিয়াকশন ইজ টেক প্লেস। তো এমজি থেকে এজি, আর তারপরে আসে এমজি টু প্লাস, তো এজি। তো এখানে এজি আর এনজি এর কনসেন্ট্রেশন দেখ, এম ক্যাপিটাল এম মোলালিটি দিয়ে দিয়েছে। ই সেল বলেছে, ই জিরো সেল আগে দিয়ে দিয়েছে 3.17 ভোল্ট। তো আমরা এইভাবে এটা একটু লিখে নিলাম সুন্দর করে ওই দাগ দিয়ে, তারপরে তো একদম দেখ এটার উপরে মোলালিটি বা এটার মোলালিটি গুণ করে দিলাম, ব্যাস হয়ে গেল, ঝামেলা মিটে গেল, ঠিক আছে। এটা নিয়ে তো চাপ নেই। তো এখানে স্কোয়ারগুলো দেখে নিস, কোথায় কোথায় স্কোয়ার বসে, কি বসে, এন বসে, সেগুলো এক দুবার অঙ্ক করে যদি নিজে থেকে করিস আলটিমেটলি বুঝে যাবি, নাহলে অনেক সময় মিস হয়ে যেতে পারে। হ্যাঁ বল বল বল। স্যার ওই যে যেখানে রয়েছে না লগ 0.130/0.001 স্কোয়ার, হ্যাঁ ওটাকে কিভাবে করব? মানে তো ওটা তো লগ দিয়ে ডিভাইডেড হচ্ছে, ওটাকে সলভ কি করে করব? এইটা এই সাইডটা বলছিস, লগ 1.033, আরে অ্যান্টি লক করে হ্যাঁ করতে হয়, তুই তো লক শেখাইনি, আমি শিখিসনি, আমি কি করব। আমি বলেছি তো, টিচারকে বলে দিয়েছিলাম, তোকে বলে দিয়েছি তোকে একদিন ক্লাস নিয়ে নেবে লগের। তোর বাবা তো বললো তোর একটা লগ শিখিয়ে দিতে, তো শিখিয়ে দিতে হবে। এখন যদি আমি লগ শেখাতে বসি তাহলে তো হয়েই গেছে আজকে কেমিস্ট্রি ক্লাস, ঠিক আছে। চিন্তা করিস না, শিখিয়ে দেবো, আমি আছি তো, চাপ নেই। স্যার মানে কোনো ছোট ফর্মুলা নেই? আরে তোর কাছে ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটরে ফেল আর বের কর। এই তোদের সিবিএসসি তে কি ক্যালকুলেটর ইউজ করতে দেয় বোর্ডে? না দেয় না, হ্যাঁ দেয় না, না দেবে না বলে দিচ্ছি। এ3 না তোদের দেয় আইসিএসসি বোর্ডে? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে গেল, তাহলে হাতে করতে হবে পড়ালেখা, তোদের অবস্থা খারাপ। স্যার বলছিলাম যে ওইটা কোথা থেকে আসলো 0.059 V/2 টা? আরে দেখলি না তুই এটা, এই দেখ আর তো বলা আছে গ্যাস কনস্ট্যান্ট 8.38, এটা তো সবাই জানি। ফ্যারাডে, এফ মানে ফ্যারাডে, এটাও কনস্ট্যান্ট 96487। তো আর এফ জানি, আর টেম্পারেচার বলে দিয়েছে, ধরে নিচ্ছি আমরা নর্মাল টেম্পারেচার মানে 27 ডিগ্রি, সেটা হলো 27 ডিগ্রি বলি 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেটা আসছে 298 কেলভিন। তো আমি জাস্ট সেইগুলো বসালাম, আর এর ভ্যালু বসালাম, টি এর ভ্যালু বসালাম, আর এফ এর ভ্যালু বসালাম, ব্যাস হয়ে গেল। সেখান থেকে 0.059। এই আরটিএফ অনেক সময় তো ক্যালকুলেট করতে অসুবিধা হয়ে যায়, তাই জন্য আগে থেকে স্যার আমার বইতে ই সেল ইকুয়াল টু 2.303 RT/NF log 10 কেসি এটা দেওয়া রয়েছে। না ওটাও হবে, ওটাও ভুল নয়, ওটা আমি আসছি, ঠিক আছে।
2.LFT এইটা দিয়েছে তোমার বইতে, এইটা, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটা আমি আসছি, গল্প দিচ্ছি কেন ওটা কেন আর এটা দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে, আর কিছুই না। এই প্রবলেমের জন্যেই আমি এনসিইআরটি বই ফলো করতে বলি। আমি জানি এটার থেকে বেশি ওইটা দিয়ে অঙ্ক বেশি দেবে, কিন্তু প্রবলেমটা হলো এটা না জানলে ওইটা যেতে নেই, আর কিছুই না। এই জন্যেই আমার এনসিইআরটি বইয়ের উপরে আটকে থাকতে হয়, আর কিছু না। এবার দেখ এটা কেন তখন বলে দিচ্ছে। এবার তুই যেটা বললি সেটা আমি আসছি যে কেন এরকম আছে। জিঙ্ক আর কপার দিয়েছে। ইফ দ্য কারেন্ট ইন ড্যানিয়েল সেস ইজ ক্লোজড দেন উই নোট দ্য রিয়াকশন নর্মাল এর বলেছে। এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করার জন্য এই জিনিসটা লাগে, ঠিক আছে? তো takes places the concentration of Zn plus keeps on increasing while the concentration of Cu2 plus keep on decreasing। মানে ব্যাটারিতে আমি বলেছিলাম যে একটা বাড়তে থাকে, একটা আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে? আস্তে আস্তে ভোল্টেজ কমতে থাকবে। আফটার সাম টাইম উই শ্যাল নোট দ্যাট দেয়ার ইজ নো চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ Cu2 প্লাস আর Zn প্লাস। তো এক সময় চলতে চলতে কনসেন্ট্রেশন আর পাল্টাবে না, ফুল হয়ে যাবে। তো দিস ইজ কল্ড জিরো। দিস ইজ দ্য মোমেন্ট হোয়েন দ্য ভোল্ট বিকামস জিরো, ঠিক আছে? সেখান থেকে তাহলে আমরা এই ই সেল মাপতে পারি। তুই যেটা বললি এতক্ষণ ধরে E0 = 3.2.303 RT2F, দ্যাট ইজ হাউ উই ক্যালকুলেট দ্য E0, ঠিক আছে? E0 ক্যালকুলেট করতে ওই ফর্মুলাটা ইউজ করি, বাট ই সেল ইউজ করতে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করি না। তার জন্যে আমাদের এই ফর্মুলাটাই ইউজ করতে হবে। বুঝতে পারছিস E0 আর ই সেলের মধ্যে ডিফারেন্সটা? ঠিক আছে, এটা হলো যে কোনো মোমেন্টে, ই সেল মানে হলো যে কোনো মোমেন্টে আমি ওর যদি মাপতে চাই তাহলে, কিন্তু E0 মাপতে গেলে আমাকে এটা ইউজ করতে হয়, আর কিছুই না। আমি বললাম না E0 ইজ কনস্ট্যান্ট ফর এভরিওয়ান, সেই জন্য, আর কিছুই নয়, ঠিক আছে? আর এটাকে যদি কনস্ট্যান্ট করি, সেটা যদি ইকুইলিব্রিয়ামে নিয়ে যাওয়া যায়, আরও কিছু কিছু হয়। এই কেসি ইকুইলিব্রিয়াম পড়েছিস তোরা? হ্যাঁ সোহন, ইকুইলিব্রিয়াম পড়েছিস? অর্ক একদম একটুখানি। অর্ক হ্যাঁ স্যার। আচ্ছা, ইকুইলিব্রিয়াম পড়েছিস। টিনা পড়েছিস ইকুইলিব্রিয়াম? না স্যার, না স্যার, ইকুইলিব্রিয়াম পড়িনি। আমার লাগলো জিজ্ঞেস করতে বুঝেছি নাকি। না বুঝিস না, আমি যে ইকুইলিব্রিয়াম পড়েছিস নাকি। না স্যার, স্যার পড়িনি। আগে 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 কি পড়েছিলিস তারপর ভুলে গেছিস? 11-এ ছিল কেমিক্যাল ইকুইলিব্রিয়াম করেছিলাম। ছিল, তারপর ড্রেনের জলে চলে যায়নি তো, সেটাই আমি জিজ্ঞেস করছি। মানে তুই করেছিলাম। এই তুই বন্ধ করে হাস, একবার হাসা শুরু করলে আর থামে না। তো যাই হোক, তো এই ব্যাপারটা বোঝ। এই জিঙ্কের কেসি হলো এই দুটো রিয়াকশন, এই যে তোর Zn2+ আর Cu2+ এর যে কনসেন্ট্রেশনের টাকে আমি একবারে কেসি লিখে রাখছি। হ্যাঁ, কে মানে হলো এখানে স্ট্যান্ডার্ড, মানে যে কোনো মোমেন্টে এটা তোর একই রয়েছে সেটা আমি ধরে নিচ্ছি। কে মানে হলো একটা সিম্পল কনস্ট্যান্ট, আর সি হলো এখানে কনস্ট্যান্ট বোঝানোর জন্য, মানে কে মানে কি বলবো, কনস্ট্যান্টের কনস্ট্যান্ট, এখানে কেসি কথাটার মানে হলো কনস্ট্যান্টের কনস্ট্যান্ট, আর কিছু না, মানে ছোট করে লেখার জন্য। তারপরে এই ক্যালকুলেট করলো, ক্যালকুলেট করে এই হিসেবটি সে 129 থেকে আসলো। এখানে E0 সেল ইকুয়াল টু 1.95 বের করে দিয়েছে, অনেক কিছু করলো। আমি আর এই ক্যালকুলেট কী করে করলো এই বোঝানোর কোনো দরকার নেই, কোনো দিন আসে না, ইয়েতেও আসে না। আলটিমেট হলো এইটা মনে রাখিস যে E0 সেল করতে, ক্যালকুলেট করতে আমার কি লাগবে, 2.303 RT/NF ইন্টু লগ কেসি। এই কেসিটা হলো একটা কনস্ট্যান্ট, যেটা একটা জিঙ্ক আর কপারের জন্য একটা থাকবে, জিঙ্ক আর এজির জন্য আলাদা থাকবে, একটার জন্য আলাদা আলাদা থাকে। সো দ্যাট ইজ প্রিডিটারমাইন্ড, ওটা তোকে দিয়ে দেবে, বলে দেবে, ঠিক আছে? তো E0 সেল বের করতে গেলে এই ফর্মুলাটা ইউজ করতে হয়। আর ই সেল বের করতে হলে যেটা আমি একটু আগে দেখালাম,
সেটা বের করতে হয়। তো ই সেল মানে হলো যে কোনো পয়েন্টে একটা ব্যাটারির চার্জ বা ভোল্টেজ বের করব, আর ই জিরো সেল মানে হলো একটা ব্যাটারির জাস্ট শুরু হচ্ছে, জাস্ট একদম টপ ফুল চার্জে যেটা, সেটা, অ্যান্ড দ্যাট ইজ মোস্ট অফ দ্য টাইম কনস্ট্যান্ট যে কোনো সময়। এই দুটো আলাদা আলাদা জিনিস, সে দুটো বের করতে আলাদা আলাদা জিনিস লাগবে, আর কিছু না। এখানে একটা এক্সাম্পল আছে, একবার দেখে নিস, আমি আর এগোচ্ছি বলাচ্ছি না, ঠিক আছে। এরপরে আসি গিভস ফ্রি এনার্জি। এটা নিয়ে তো মারপিট হয়ে যেতে পারে, তো যদি বুঝবি কতটা, দাঁড়া, ঠিক আছে। গিভস ফ্রি এনার্জিটা একটু পড়ে দিচ্ছি। গিভস ফ্রি এনার্জি কি জিনিস কে বলবে, কার মনে আছে দেখি আগের বছরের থেকে আছে? তুই জানিস গিভস ফ্রি এনার্জি কি? স্যার আমি জানি না। সোহন কি বলছিস, কিছু বলছিস? অল্প আচ্ছা, সোহন ভুলে গেছে। অর্ক মনে আছে গিভস ফ্রি এনার্জি কি? না স্যার। গিভস ফ্রি এনার্জি ভুলে গেছিস? স্যার 11-এ কিছু ঠিক পড়িনি। গিভস ফ্রি এনার্জি ছিল তোর কোন চ্যাপ্টারে ছিল জানিস? সেটা তো মনে হয় জানিস না। থার্মোডাইনামিক্স। হ্যাঁ, থার্মোডাইনামিক্সের লাস্টে ছিল। দেখ, আমি যাওয়ার আগে একটা দুটো লাইন বলে দিচ্ছি, বোঝার চেষ্টা কর। থার্মোডাইনামিক্স অসাধারণ কঠিন চ্যাপ্টার, তোদের জন্য নাই, তাও তোদের জোর করে পড়ানো হয়। থার্মোডাইনামিক্সের গোটা একটা চ্যাপ্টার সাবজেক্ট ছিল ক্লাস সেকেন্ড ইয়ারে আমার আইআইটিতে। এবার সেটা করতে গিয়ে প্রথম সেমিস্টারে আমি হুড়িয়ে ফেল করেছিলাম। তারপরে সেমিস্টারে গিয়ে স্যারের ঘরে গিয়ে পড়ে পড়ে আসতাম, তারপর গিয়ে পাস করেছি। এত চাপ ছিল তখন দিকে, পরে বুঝেছিলাম যে ব্যাপারটা অনেক ইজি ছিল। যাই হোক, তো একটা সিম্পলি ব্যাপারটা বল। গিভস ফ্রি এনার্জি, এ বোঝানো মানে হলো পুরনো চলে গেল। গিভস ফ্রি এনার্জি হলো যখন আমরা এনথ্যালপি আর এনট্রপি ক্যালকুলেট করি, ঠিক আছে। এনট্রপি মানে হলো উল্টো দিকের রিয়াকশন, আর এনট্রপি মানে হলো সোজা দিকের রিয়াকশন। জাস্ট মনে রাখ, জিজ্ঞাসা করিস না কেন, কি, কিভাবে, এখনের জন্য। তো হিসেব মতো যে কোনো রিয়াকশানের সোজা দিক আর রিভার্স দিক থাকে। সোজা দিকের এনার্জিকে বলা হয় এনথ্যালপি, আর উল্টো দিকের এনার্জিকে বলা হয় এনট্রপি। এবার এনথ্যালপি তার মানে হলো এনথ্যালপি যতটা হওয়া উচিত এনট্রপিও তাই হওয়া উচিত, কিন্তু হয় না। অনেক সময় দেখা যায় এই এনথ্যালপি আর এনট্রপি যদি ভাগাভাগি করা হয়, তাহলে এর মধ্যে থেকে একটা আলাদা এনার্জি একটা অ্যামাউন্ট অফ এনার্জি পড়ে থাকে, যেটা কোথায় যায় আমরা জানি না। শুধু আমরা এটুখানি জানি এটা আমাদের স্টেবিলিটির জন্য দরকার। এটাকে বলা হয় গিভস ফ্রি এনার্জি। এই জন্য এর নাম হলো ফ্রি এনার্জি, কারণ একে মালটাকে ফ্রি থাকে, এটাকে কোনোভাবে ধরাও যায় না, কিছু করাও যায় না। তো গিভস ফ্রি এনার্জির যে ইকুয়েশন থাকে সেটা এখানে কোনো কাজে লাগবে না এই মোমেন্টে। তো এটা ইলেকট্রিক পোটেনশিয়ালের মাপার জন্য সেম জিনিস হয়, যেহেতু এখানেও একটা রিয়াকশান হয়, সেটাকে বলা হয়। আর গিভস ফ্রি এনার্জিকে ডেল্টা জি দিয়ে বলা হয়। মানে দুটো ডেল্টা মানেই বুঝে দেবি দুটো জিনিসের ডিফারেন্স থাকে, আমরা ডেল্টা বলি, ঠিক আছে। তো এটার হলো রিয়াকশানের ইকুয়েশনটা হলো এই ডেল্টা জি ইজ ইকুয়াল টু মাইনাস এন এফ ই। এন মানে মনে থাকে যেন এইখানে ইলেকট্রোকেমিস্ট্রিতে এন মানে হলো ওই যে দুটো ইলেকট্রন বা একটা ইলেকট্রন গেছে মাথার উপরে ইলেকট্রন নাম্বার। এই যে যেমন এখানে এজির উপরে প্লাস আছে, তার মানে এখানে এন হলো 1, আর এখানে 2 প্লাস, তার মানে এখানে 2। এটা যেন মাথায় থাকে, এই যেন ভুল করিস না, ঠিক আছে। এখানে যেমন এই দেখ, এখানে দুটো ইলেকট্রন যাওয়া আসা করেছে, তো এনের জায়গায় 2 হয়ে গেছে, আর কিছুই না। 2Fe। ই মানে হলো সেই সেল পোটেনশিয়াল, এফ মানে হলো ফ্যারাডের, আমাদের ফ্যারাডের যে এইটা আগের দিন এইমাত্র দেখালাম 96 দিয়ে 96487, ঠিক আছে, এইটা মনে রাখে যেন। তো এরপরে গেল, এটা হয়ে গেল। এবার এক একটার জন্য এক এক রকম হয়, আলটিমেটলি এইটাই ডেল্টা জি ইজ ইকুয়াল টু মাইনাস এন এফ ই। আর যদি ডেল্টা জি জিরো জানতে চাস, মানে স্ট্যান্ডার্ড কোনটা, তাহলে ই এর জিরো বসিয়ে দিলেই হয়ে গেল, ঠিক আছে। আর অনেক সময় এই যে কনস্ট্যান্ট বা ইকুইলিব্রেশন এই আর্টিফিশিয়াল দিয়ে অনেক সময় তৈরি করা যায়, মানে আরটিএলএনকে দিয়ে, এটা তো চাপ হয় না।
ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি এখন বোঝাতে পারছি না, আমি এখন ওই চ্যাপ্টার পড়াতে পারছি না, তো আমি এখন এটা এই লাইনটা যাচ্ছি না, এইটা মনে রাখিস যে NFE, ঠিক আছে? তারপর আসছি পরে। এটা দেখ ছোট্ট একটা ম্যাথামেটিক্স দিয়ে দিয়েছে। এই ইলেকট্রোকেমিস্ট্রির সব থেকে মজার জিনিস হলো ইকুয়েশনগুলো দেখতে কঠিন কঠিন লাগে, কিন্তু একবার মুখস্থ করে নিবি, তারপরে সব ম্যাথামেটিক্সগুলো যার যার জায়গায় যাকে বসানো বসিয়ে দিবি, হয়ে যাবে, খুব সোজা, ঠিক আছে? এই স্যার এক্সাম্পল দেওয়া সেরমে কি দেবে পরীক্ষায়? ওরকমই দেবে, এবার অবভিয়াসলি এরকম ডিক্টো নিশ্চয়ই দেবে না, ঘুরিয়ে ফিরিয়ে দেবে, একটু আধটু দেবে। এদিকেই তোর ম্যাক্সিমাম যেটা দেয় সেটা কি বলতো, ওই ওই একটু ঘুরিয়ে দিল তোর ইউনিটগুলো, আর কিছু দেয় না, ঠিক আছে? যেগুলো একটু কঠিন সেগুলো আবার নিট আর জেইতে আসে, সেগুলো অন্য জিনিস। এমনি বইয়ের জন্য বোর্ডে অত চাপের দেয় না এগুলো। এই চ্যাপ্টার তো ফেভারিট যারা জেই অ্যাডভান্স পড়বি তাদের জন্য। এই চ্যাপ্টারে তো একেবারে ছাল চামড়া তুলে নেওয়ার মতো কোশ্চেন করে ওরা মাঝে মধ্যে, বাপরে বাপ। যাই হোক, চল পরেরটা যাচ্ছি। পরের টপিকটা হলো কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশন। এই যে ডেল্টা জি না, এই মানে বলতে গেলে অনেক কিছুই বলতে থাকতে হয়, তো প্রবলেম হলো এটাই, ডেল্টা জি দিয়ে অনেক সময় ক্যালকুলেট করা যায় যে কোনো একটা ব্যাটারি থেকে কাজ হবে কি হবে না, সেই জন্য ডেল্টা জি কাজে লাগে। তো ডেল্টা জি কোনো একটা রিয়াকশান কোন দিকে হবে, কোন দিকে ফ্লো হবে, সেগুলো ক্যালকুলেট করতে ইউজ করা হয়। মানে যদি তোরা ওই চ্যাপ্টারটা কিছু মনে থাকতো তাহলে বুঝতে পারতি, যেহেতু নেই এখন অতটা আমি ডিটেলসে যাচ্ছি না। তো কোন রিয়াকশান রিভার্সেবল না নন রিভার্সেবল সেটা বোঝার জন্য ডেল্টা জি ইউজ করা হয়, আর হবে কি হবে না হয় না, আর যদি তাদের জিরো থাকে তাহলে কোনো রিয়াকশান হবে না, ডেল্টা জি এই কাজে লাগে। তো সেটা ব্যাটারির ক্ষেত্রেও আমরা কাজে লাগাই। যাই হোক, আমি যাচ্ছি না। এবার আসছে কন্ডাক্টেন্স অফ ইলেকট্রিসিটি ইন সলিউশন। তো যেহেতু আমরা সলিউশন ব্যাটারির মধ্যে নিয়ে এইসব কাজকর্ম করছি, এই তোরা বুঝতে পারছিস তো, নাকি একটু স্লো পড়াবো বলে দিস কিন্তু। না স্যার বুঝতে পারছি। ঠিক আছে, তো সেকেন্ডলি আসছে তোর কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশন। ব্যাপারটা দেখ, এই ইলেকট্রোলাইটিক সলিউশনের কন্ডাক্টেন্স আলাদা রকম হয় আমাদের নর্মাল কন্ডাক্টিভিটির থেকে। তোরা ফিজিক্সে যে কন্ডাক্টিভিটি পড়েছিস তাদের মধ্যে তোরা তারই রিপ্রেজেন্টেশন, অতটা চাপ নয়, একটু আলাদা আলাদা ওয়ার্ড ইউজ করা হয়। যেমন রেজিস্ট্যান্সটা আর এর জায়গায় আমরা আরেকটু জিনিস কিছু কিছু ইউজ করি। রেজিস্ট্যান্সের প্রত্যেকটা জাস্ট উল্টে দিয়ে ইউজ করতে হয়, আর কিছু না। উল্টে দিয়ে ইউজ করতে হয় কীভাবে আমি তোদের দেখাচ্ছি। এটা হলো তোদের ফিজিক্সের গল্প, ঠিক আছে? আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল বাই এ। আর হলো রেজিস্ট্যান্স, কোন যে কোনো কন্ডাক্টিভিটি তার হলো আর ইজ ইকুয়াল টু এল বাই এ, আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এটা তো আমাদের সবাই জানি, আমাদের যে কোনো একটা তারের মধ্যে থেকে যদি ইলেকট্রিসিটি যায় তাহলে যেটা হবে সেটা। এবার এটা হলো তোর রেজিস্ট্যান্স, আর তার ইউনিট বা সেটা আমরা মাপি ওম দিয়ে, ওম সেন্টিমিটার দিয়ে, আর রো দিয়ে এর তোর কনস্ট্যান্টটাকে বলি আমরা রো, ঠিক আছে? এটা আমরা সবাই জানি। কিন্তু জলের মধ্যে বা লিকুইডের মধ্যে তুই ওয়েট এরিয়া আর লেন্থ কি করে মাপবি? এটার জন্যে আর একটা জিনিস করা হয়, দ্যাট ইজ কল্ড ইনভার্স অফ রেজিস্ট্যান্স বা কন্ডাক্টেন্স, ঠিক আছে? এটা হলো 1/r, বোঝানো হয় ক্যাপিটাল জি দিয়ে, ঠিক আছে? ওয়াটারের মধ্যে বা এই ইলেকট্রোলাইটিক সলিউশনের কন্ডাক্টিভিটি মাপতে গেলে আমরা আর ইউজ করব না, আমরা কি ইউজ করব? জি, ক্যাপিটাল জি। দ্যাট ইজ মিনিং অফ কন্ডাক্টেন্স, ঠিক আছে? মানে জাস্ট রেজিস্ট্যান্সের উল্টো। হ্যাঁ বল, কিছু বলছিস? স্যার বলছি আমার বইতে সি রয়েছে। কি রয়েছে? সি? সি কেন থাকে? জি তো থাকে, এটা স্ট্যান্ডার্ড। সি ইকুয়াল টু 1/r। এই জি জি ক্যাপিটাল জি হয়, এই জন্য আমার রাগ হয়ে যায়। এবার স্যার এখানে বইতে রয়েছে ইট ইজ রিপ্রেজেন্টেড বাই সি। সি, আচ্ছা তাহলে চল সি দিয়ে লিখিস তুই, আমি কি বলবো।
এটা যা রয়েছে তাই থাক, আর কিছু সি আর এটা থেকে তারপর লাস্টে আসে কাপ্পা। এবার এই যে তোর সি রয়েছে, এবার দিয়ে গেল নিটের এক্সামে দেখা গেল জি দিয়ে দিল, তখন কি হবে? সেই জন্য। আর নিটের একটা জিনিস মনে রাখবি, সিবিএসসির বইটাই ফলো করে সমস্ত কম্পিটিটিভ এক্সাম বানানো হয়, মানে কোশ্চেন করা হয়, দুর্ভাগ্যবশত বল আর যাই বলিস, বাট হয়। যাই হোক, চাপ নিস না, ওটা কোনো ব্যাপার না, তুই সাইডে একটা লিখে রাখ হালকা করে, যে অনেক সময় জি দিয়েও বলা হয়, আর কিছু না, ঠিক আছে? তো আর আর যদি থাকে, আর হ্যাঁ বল, কি বলছিস? স্যার এই টপিকটা একটু আর একবার বোঝাবেন, ঠিক বুঝতে পারলাম না। দেখ, আহ, এই আর রেজিস্ট্যান্স কি জানিস তো? তারের মধ্যে থেকে রেজিস্ট্যান্স কিভাবে মাপতে হয়, হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্যান্স টু রো ইন হ্যাঁ এ। তো দিস ইজ ফর এ কন্ডাক্টর, মানে একটা সলিড রড বা একটা তারের মধ্যে গল্প বলছি। এবার সেটা মাপতে গেলে তার এল বাই এ, এ মানে হলো ক্রস সেকশন, এল মানে হলো লেন্থ, সেটা দিয়ে আমরা তার আর মাপি। কিন্তু একটা লিকুইডের তুই কি করে লেন্থ মাপবি? সম্ভব নয় লেন্থ মাপা, তার ক্রস সেকশন মাপা, সে তো যে কোনো সময় চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো সেটাকে আমরা মাপার জন্য কি করা হয়, একটা অন্য একটা ভ্যারিয়েবল ইউজ করা হয়, দ্যাট ইজ কল কন্ডাক্টেন্স, ঠিক আছে? সেটাকে ইউজ করা হয় কন্ডাক্টেন্স বলে, সেটা হলো 1/r। মানে রেজিস্ট্যান্স মানে হলো কতটা আটকাবে, সেটা না মেপে রেজিস্ট্যান্সের উল্টো আমরা মাপছি, সেটা হলো কন্ডাক্টেন্স, মানে কতটা ফ্লো করবে, আর কিছুই না। আর সেটা মাপতে গেলে আমরা যেটা ইউজ করি, রোয়ের জায়গায় ওর ইয়েটা উঠিয়ে দিলে আমরা পাই হলো তোর কাপ্পা, উই ইউজ কাপ্পা। এটা হলো রেজিস্ট্যান্সের এক্স্যাক্টলি তোর রোয়ের অপোজিট, মানে রেজিস্টিভিটির অপোজিট হলো কাপ্পা, ইটস কল্ড কন্ডাক্টিভিটি, ঠিক আছে? এটা রিপ্রেজেন্টেড বাই কাপ্পা, হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে? এটা হলো জাস্ট লিকুইডের জন্য করতে হয়, ঠিক আছে? আর একটা জিনিস বলে দিচ্ছি, কন্ডাক্টিভিটির যে ইউনিট সেটা মাথায় রাখবি, কন্ডাক্টিভিটির ইউনিট হলো এস, ঠিক আছে? এটা হলো সিমেন্স, এটার মানে হলো ওহম টু দি পাওয়ার -1 বা 1/1 ওহমের উল্টো, মানে এক্স্যাক্টলি জি এর হলো সিমেন্স। আর কাপ্পার হলো সিমেন্স পার মিটার, ওকে? এটা হলো কাপ্পা ইউনিট। অতটা চাপ নিস না, জাস্ট একবার দেখে রাখ এখনের জন্য, এটা দিয়ে ছোটো ছোটো ম্যাথ আসে, কার কীরকম কন্ডাক্টিভিটি রয়েছে সেখানে দেখিয়ে দিয়েছে, এটাই। এইগুলো এখন তোদের লাগবে না এই মোমেন্টে। তো এই কন্ডাক্টিভিটি মেজারমেন্ট আমরা কি করে করি, সেটার জন্যে ওই ডিফারেন্ট টাইপ অফ জিনিস, ওই জি স্টার ইউজ করা হয়, আমি এগুলো একবার বলে দেবো ওখানে। কনস্ট্যান্ট অনেক সময় জি থাকে, সেগুলো অতটা চাপের নয়। এই এরিয়াগুলো যারা নিট করছিস, মানে এটা এমন কিছু লেখা নেই, মানে যেগুলো বললাম সেগুলোই একটু এলাবোরেট করে লেখা আছে, কার জন্য কি, এই যে তোর এটাকে দিয়ে কীভাবে মাপা হয় সেটা দিয়ে। এই জিনিসটাকে কি বলে কেউ জানিস? এই যে এই বাক্স, এই জিনিসটাকে তোদের ফিজিক্সে লেখা থাকে, রেজিস্ট্যান্স মাপার জন্য, ভোল্টেজ মাপার জন্য, এটাকে কি বলে কেউ জানিস? এই যে এই ছবিটাকে কি বলে, এই মালটাকে? কেউ পড়াশোনা করে না। প্যারালাল কানেকশন। হুর, এটাকে একটা জিনিস বলে, এটা জিনিসের নাম আছে। অর্ক, অর্ক স্যার পড়েছিলাম, এখন মনে পড়ছে না ওটা কি ছিল। হায় ভগবান, তোরা ফিজিক্সও পড়াশোনা ছেড়ে দিচ্ছিস, কি করবো তোদের নিয়ে? স্যার ক্যাপাসিটর। হাট, হুইটস্টোন ব্রিজ। স্যার প্রথমবার নাম শুনছি। কেস করেছে, তোরা কিচ্ছু পড়াশোনা করছিস না ফিজিক্সে। ইলেকট্রিসিটি পড়ায়নি নাকি শুরু হয়নি এখন? শুরু হয়নি। ঠিক আছে, চল পরেরগুলো পড়ি। আননোন, এটা আসে আননোন রেজিস্ট্যান্স, এ তোদের লাগবে না এই মুহূর্তে, যেটা লাগবে সেটা হলো এখান থেকে
সেল কন্ডাক্টিভিটি অনেক সময় এই দিয়ে মাপা যায়। সেল কন্ডাক্টিভিটি হলো জি স্টার, যে কোনো মানে কন্ডাক্টিভিটি আর যে কোনো সেলের, যে কোনো একটা সেলের যে কন্ডাক্টিভিটি তাহলে জি স্টার বলা হয়, বা সি স্টার চিনার জন্য, তো সেটাকে বলা হয় সেল কনস্ট্যান্ট বলা হয়, ঠিক আছে, বা যে কোনো সেলের যে কন্ডাক্টিভিটি সেটাকে মাপা হয়। তো এটাকে মাপার জন্যে কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা দিয়ে থাকি। তো হলো প্রথম যে জিনিসটা দেওয়া হয় যে কোনো লিকুইডের জন্য, এবার কার রেজিস্ট্যান্স বা কন্ডাক্টিভিটি কত সেটা আমাদের বোঝার দরকার। তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট গিভেন এ কনসেন্ট্রেশনের উপরে এই কন্ডাক্টিভিটি ডিপেন্ড করে। কীরকমভাবে, যদি তুই বেশি আয়ন দিস কন্ডাক্টিভিটি বেশি বাড়বে যে কোনো সলিউশনের মধ্যে, এটাই হলো বেসিক আন্ডারস্ট্যান্ডিং, বেসিক নিয়ম। মানে যত বেশি ইলেকট্রন থাকবে এগুলো ক্যারি করার জন্য তত বেশি ইলেকট্রিসিটি ক্যারি করবে, সেটাই কন্ডাক্টিভিটি। তো সেটা মাপার জন্য আর একটা জিনিস ইউজ করা হয়, দ্যাট ইজ কল্ড মোলার কন্ডাক্টিভিটি ডিনোটেড উইথ ল্যামডা। এটা হলো ক্যাপিটাল ল্যামডা, এটাকে এ ভাবিস না, ল্যামডা এম, ঠিক আছে। মোলার কন্ডাক্টিভিটি এটাকে বলা হয় ক্যাপিটাল এম। আর এটাকে কিভাবে মাপা হয় বা এটা কিভাবে ক্যালকুলেট করা হয়, এটা হলো ল্যামডা এম বা মোলার কন্ডাক্টিভিটি হলো কাপ্পা, ওই একটু আগে যেটা বললাম, কাপ্পা বাই সি। সি ইজ হেয়ার এ কনসেন্ট্রেশন অফ দ্যাট থিং, আর যেটা নিয়ে পড়ছি সেটা। এটা অনেকটা একটু আগোছালো মনে হতে পারে, বাট আমি জাস্ট বলছি কোনটাকে কি বলে সেটা শোন, কী কাজে ইউজ হয় সেটা জান, অনেক ইজি হয়ে যাবে, আর কিছু নেই। কন্ডাক্টিভিটি একটা জিনিস, এবার মোলার কন্ডাক্টিভিটি মানে কন্ডাক্টিভিটি অবধি আশা করি কারোর কোনো বুঝতে অসুবিধা নেই। মোলার কন্ডাক্টিভিটি মানে হলো কনসেন্ট্রেশনের উপরে, মানে এই একটা অদ্ভুত জিনিস হয় যেটা নর্মালি হয় না। তোর একটা ভালো জিনিস করে ভেবে দেখ, একটা তার কত মোটা হবে বা লম্বা হবে তার উপর করে ওর কন্ডাক্টিভিটি বা রেজিস্ট্যান্স ডিফার করে, কিন্তু একটা লিকুইড সলিউশনের মধ্যে সেটা ম্যাটার করে না। লিকুইড সলিউশনের মধ্যে নাম্বার অফ আয়ন ম্যাটার করে, বেসিক্যালি ওর মধ্যে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইসিস ম্যাটেরিয়াল ম্যাটার করে। তো যত বাইরে থেকে আমরা নুন টুন মেশাবো তত বেশি কন্ডাক্টিভিটি বাড়তে বা কমতে পারে। তো সেটা মাপার জন্য আমাদের একটা স্পেশাল জিনিস ইউজ করতে হয়, দ্যাট ইজ কল্ড মোলার কন্ডাক্টিভিটি অর ল্যামডা এম। সেটা আমরা কি, ল্যামডা এম ইজ ইকুয়াল টু কাপ্পা বাই সি, এটাও আমরা দিই সিমেন্স পার মিটার অ্যান্ড দ্য কনসেন্ট্রেশন সি আমরা মিটার কিউব দিয়ে করিয়ে দিই। এখান থেকে আলটিমেটলি ইজি অনেক কিছু করে, তো আলটিমেটলি এটা দেখিয়েছে এদের ইউনিট কি ল্যামডা এম এর, সেটা এখানে বের করেছে, একবার চেক করে নিস। ল্যামডা এম বের করতে দিয়েছে, এই কোশ্চেন আসে না কখনো, এটা নিয়ে আমি চাপ নিচ্ছি না, এবার দেখে নিস তার, ঠিক আছে। এবার আসছে মোলার কন্ডাক্টিভিটি, যেটা আমি এইমাত্র বললাম যে ওদের কনসেন্ট্রেশনের সঙ্গে ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে, ভ্যারিয়েশন অফ কন্ডাক্টিভিটি অ্যান্ড মোলার কন্ডাক্টিভিটি উইথ কনসেন্ট্রেশন, ঠিক আছে। তো কন্ডাক্টিভিটি একটা জিনিস যেটা নর্মাল সাধারণত, মানে আর এর উল্টো। মোলার কন্ডাক্টিভিটি কী জিনিস, আর এর উল্টো নয়। আর মোলার কন্ডাক্টিভিটি হলো কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে যে কন্ডাক্টিভিটি থাকে তাকে বলা হয় মোলার কন্ডাক্টিভিটি, আর কিচ্ছু না, ঠিক আছে। চলো তো আমরা একটু একটু দেখিয়ে দিই তোদেরকে, এটা দেখিয়ে দিয়ে আমি এটা বন্ধ করে দেবো। তার কারণ হলো এরপরে বেশি দিলে তুই খেতে পারবি না, এটা প্রায় শেষ হয়ে এসছে চ্যাপ্টারটা। প্রায় শেষ, ঠিক আছে, কোনো চাপ নেই, ঠিক আছে। কিরশফস লটো আছে, একটুখানি সময় লাগে, বেশি সময় লাগবে না, তোদের বইয়ের তোদের তো সবগুলো নেই, তো চাপ নেই। তো যেটা আমি বলে দিচ্ছি সেটা আমার কোথায় গেল, তো এই জিনিসটাকে, এই কনসেন্ট্রেশনের কীভাবে জিনিসটা ডিপেন্ড করে তার উপরেই আমরা মোলার কন্ডাক্টিভিটি বা এটা ইউজ করা হয়। এই যে এ আর এল ইউনিটি আর প্রপারলি এইগুলো তো অতটা কিভাবে ক্যালকুলেট করতে হচ্ছে এটা কোনো জায়গায় লাগে না, মানে নিট যেই কোথাও লাগে না, জাস্ট কাকে কি বলে আবার বলছি ভালো করে দেখে রাখিস, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে।
Molar conductivity of a solution at a given concentration is the conductance of the volume V of solution containing 1 mole of electrolyte keeping between two electrodes with the area section of basically molar conductivity কাকে বলে সেটা এখানে বলেছে, ঠিক আছে। ক্যাপিটাল এম ইন কাপ্পা সি যেটা ছিল কনসেন্ট্রেশন করে এ বাই এল করেছে আর ছোট কাপ্পা করেছে, যাই হোক অত চাপ নিস না এটা নিয়ে, এই পোর্শনটা নিয়ে আমি একবারই বারবার বলছি, এটা বলিস না, ভাবিস না যে আমি এটা অ্যাভয়েড করে যাচ্ছি। তোরা যেহেতু কিছু জিনিসটা পড়িস নি আগের দিন, আমি ওটা পড়াতে এখন চাচ্ছি না, মানে আগের বছর সেটা বললে একটু ক্লিয়ার হতো। আর এই এরিয়াটা বোর্ডের জন্য একদমই দরকার নেই, তো চাপ নিস না কোনোভাবেই। আচ্ছা, লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি when concentration approaches 0, ঠিক আছে। যখন কোনো কনসেন্ট্রেশন থাকে না, মানে যে কোনো জিনিসের কনসেন্ট্রেশন 0 হয়, তখন ওর মোলার কন্ডাক্টিভিটি যেটা হয় তাকে বলা হয় লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি। ল্যামডা 0m বলা হয়, ল্যামডা এম এখানে E0 দিয়েছে, চল ল্যামডা E0mও বলা হয় অনেক সময়, বা E0m এখানে দিয়েছে, ল্যামডা 0m দিয়েও বলা হয়, কোনো অসুবিধা নেই। উপরে 0 যদি থাকে যে কোনো জিনিসে, এটা ই দিয়ে লেখে না, এটা ল্যামডা দিয়ে লিখে, তো ই উপরে যদি 0 থাকে তাহলেই বুঝবি সেটা লিমিটিং বা লাস্ট বা ফুল এরকম একটা অবস্থায়, নর্মাল অবস্থায় তার যা ইকুয়েশন ছিল এটাই। এই এরিয়াটা একদমই তোদের কোনো কাজে লাগবে না, যদি যেই অ্যাডভান্স পড়িস তাহলে আমি এটা পড়াবো, না হলে আমি এটা পড়াবো না, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, চল এবার অন্য জিনিস পড়ি। ইলেকট্রোলাইসিস পড়েছিলিস আগের বছর? কিছু না, তোরা পড়িসনি, তোরা আমি একটু দেখিয়ে দিই তোদের। এই টাইম শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ 2 মিনিট আছে, সময় আছে, করিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত বল এই মোলার কন্ডাক্টিভিটিটা বুঝেছিস কি না, তারপরে আমি পরেরটাই যাচ্ছি। সেটা না বুঝে থাকিস তাহলে আমি যাব না, বুঝে থাকলে যাব। মোলার কন্ডাক্টিভিটিটা বুঝেছিস কি না বল, এই এরিয়াটা বল, তারপরে আমি দেখছি পরের বার একটা বল। সবাই বল। অর্ক, চীনা, মোলার কন্ডাক্টিভিটি আর মোলার কন্ডাক্টিভিটি বুঝেছিস কিনা সেটা বল, দরকার হলে আমি আরেকবার বলবো। স্যার অল্প অল্প। আচ্ছা, অর্ক বুঝেছিস? অর্ক আবার গেছে, প্রহেলিকা বুঝেছিস? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। এটা নিয়ে মাথায় বেশি চাপ নিস না, জাস্ট ভাব যে ইলেকট্রিসিটি যেরকম যায় রেজিস্ট্যান্সের উল্টো হলো তার কন্ডাক্টিভিটি। আর মোলার কন্ডাক্টিভিটি কেন মাপতে হয়, কারণ লিকুইডের মধ্যে তো আর ওইভাবে মাপা সম্ভব না, লিকুইডের মধ্যে আমরা সবসময় মাপি কনসেন্ট্রেশনের উপরে, যার কনসেন্ট্রেশন বেশি সেটাই। এটা হলো আর লিমিটিং কন্ডাক্টিভিটি মানে হলো যার কন্ডাক্টিভিটি মানে কোনো কনসেন্ট্রেশন 0 তাকে লিমিটিং কন্ডাক্টিভিটি বলা হয়। এই পোর্শনগুলো অতটা চাপ নিস না ল্যামডা 0 নিয়ে। তো ইলেকট্রোলাইটিক সেল, এটা হলো ফ্যারাডেস ল, মাইকেল ফ্যারাডেসের ল, এটা একটু পড়তে হবে আমাদের, জাস্ট ওইটুখানি পড়লেই হবে, আর কোনো চাপ নেই। এটা দিয়ে বোর্ডে আসে অঙ্ক, করিয়ে দিচ্ছি। আবার কেটে যাবে, আমি তার জন্য ওয়েট করছি, এক্ষুনি করে কেটে যাবে।
ওকে, চল তাহলে। স্যার আর কত, এই 2 ঘন্টার ক্লাস না তুই করছিস? ক্লাস করতে ইচ্ছা করে না নাকি? হ্যাঁ, একবার ম্যাথের জন্য ম্যাথের ক্লাস করাই, এই করাই ওই করাই, তোর মোটে ক্লাস করতে ইচ্ছা করে না। কতক্ষণ ক্লাস করাবো চিনা, আর একটুখানি ক্লাস করি ছেড়ে দিচ্ছি, দা বেশিক্ষণ নেবো না, এই এক্ষুনি শেষ হয়ে যাবে। ঠিক আছে, চল তাড়াতাড়ি আমরা পড়িয়ে দিই এই জায়গাটা। দেখ, ফ্যারাডের যে এখানে রয়েছে ইলেকট্রোলাইসিস, তো ইলেকট্রোলাইসিস নিশ্চয়ই কি জানিস, এক্স্যাক্টলি অপোজিট অফ গ্যালভানিক সেল। সো ইলেকট্রোলাইসিস কি হয়, যদি আমরা গ্যালভানিক সেলের মধ্যে উল্টো বাইরে থেকে ইলেকট্রিসিটি দিই, তাহলে কি হয়, একটা মেটাল আর একটা মেটালের উপর ডিপোজিটেড হয়ে যায়। ঠিক আছে, ওই যে ইলেকট্রন এনে ডিপোজিট করছিল, এক্স্যাক্টলি ওটা হয়, আরও বেশি করে হয়। এটাকে ইলেকট্রোলাইসিস বলে, ইলেকট্রোলাইটিক সেল বলে। এবার তোরা অলরেডি জানিস সেটা কি জিনিস। তো ইলেকট্রোপ্লেটিং করা হয় এই দিয়ে। তো বাইরে থেকে যদি ইলেকট্রিসিটি দিই, তখন যে রিয়াকশানটা হয়, এক জায়গার জিনিস আর এক জায়গার উপর ডিপোজিটেড হয়। তো এটাকে আমরা বলি ইলেকট্রোলাইসিস বা ইলেকট্রোলাইটিক সেল। তো এটার কতটা ইলেকট্রিসিটি দিলে কতটা জিনিস জমা হবে, সেটাই হলো ফ্যারাডেজ ল। ঠিক আছে, ওই যে আমাদের যেটা থাকে না সোনার জল করা জিনিস, তো এটাই হলো, ওইটা ক্যালকুলেট করা হয় যে বাইরে থেকে আমরা কতটা ইলেকট্রিসিটি দিলে কোনো জিনিসের উপরে, মানে তোর অ্যানোড থেকে ক্যাথোড বা ক্যাথোড থেকে অ্যানোড উপর কতটা তোর ম্যাটেরিয়াল ডিপোজিটেড হবে, সেই জিনিসটা ক্যালকুলেট করাই হলো এই জিনিসটা। দুটো ল আছে, দেখ। ফার্স্ট ল, the amount of chemical reaction which occurs any electrode during electrolysis by a current is proportional to the quantity of electricity passed through the electrolyte. তাড়াতাড়ি বললাম, বাংলায় খুব পরিষ্কার ভাষায় বললে বোঝানো হয়, যত পরিমাণ কারেন্ট চালাবো তত বেশি সলিড ডিপোজিটেড হবে অন্য সাইডে। ঠিক আছে, যত ইলেকট্রিসিটি দেবো তত পরিমাণ জিনিস ওপাশে ডিপোজিটেড হবে। এটা হলো ফার্স্ট ল। সেকেন্ড ল হলো দ্য অ্যামাউন্ট অফ ডিফারেন্ট সাবস্টেন্স লিবারেটেড বাই দ্য সেম কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি পাসিং থ্রু দ্য ইলেকট্রোলাইটিক সলিউশন আর প্রপোর্শনাল টু দ্য কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট। তো যদি আমরা সেম অ্যামাউন্টের ইলেকট্রিসিটি চালাই, তাহলে প্রত্যেকে যতটা তোর সাবমিটেড হবে, যতটা ওয়েট, যতটা জিনিস তোর ওখানে সাবমিটেড বা লিবারেটেড হবে, সেটা ওদের কেমিক্যাল বা অ্যাটমিক ওয়েটের বা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট যেটাকে বলা হয় তার, বা মলিকিউলার ওয়েট বা অ্যাটমিক ওয়েট যেটাই বলিস না কেন, তার প্রপোর্শনালে হবে। আরও ভালোভাবে বলতে, প্রথম জিনিসটা হলো তোর যে কোনো জিনিসই, এই দুটো হলো তোর বেসিক জিনিস, মানে এটার আর আমি লেন্থে যাচ্ছি না, এটার মানেটা কি এটা একটু না করে দেখালে খুব সমস্যা হয়। কী করে দেখাই বলতো, আজকে পেনটা আনিনি, এখানে কয়েকটা অঙ্ক করে দেখাতে হতো। পেন ট্যাপটা অফিসে ফেলে এসছি আমি ভুল করে এবার আসার সময়। ঠিক আছে, ছাড়, আজকে আমি এটা বেশি দূর টানছি না, অনেকটাই দূর পড়িয়ে ফেলেছি, এইটুখানি বাড়িতে ভালো করে পড়ে আসিস। তো আমি তোদের এই ছোটো পার্ট যেটুখানি লাস্টে একদম ছোটো পার্টটা রয়েছে, এই চীনা পালানোর জন্য উঠে পড়ে লেগেছে, তো যে লাস্টের ছোটো পার্টটা রয়েছে সেটা আমি আরেক দিনের মধ্যে শেষ করে কিছু কোশ্চেন অ্যান্সারও তোদের দিয়ে দেবো। ইন দ্য বিটুইন আমি তোদের কিছু এই পোর্শনের কিছু হোমওয়ার্কগুলো দিয়ে দেবো, সেটা একবার দেখে নিস। ঠিক আছে, এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন থাকলে আমায় জিজ্ঞেস কর, আমি বলে দিচ্ছি। কারণ এটা নিয়ে চাপ নিস না বেশি, চ্যাপ্টারটা কঠিন দেখতে হলেও চ্যাপ্টারটা একদমই কঠিন না। স্যার সেকেন্ড লটা আরেকবার। সেকেন্ড লটা দেখ, সেকেন্ড লটা এমন কিছু ব্যাপার নয়। সেকেন্ড লটা হলো তোর এরকম, শুধু ল অবধি পড়, তারপরে পড়ে থাকে, ক্যালকুলেশন পড়তে যাস না বাড়িতে। দেখ, সেকেন্ড লটা হলো, আমি
ধর আয়রনের ইলেকট্রোলাইসিস করছি, কপারের ইলেকট্রোলাইসিস করছি, আর ওপাশে তোর জিঙ্কের ইলেকট্রোলাইসিস করছি। প্রত্যেকে সেম অ্যামাউন্ট, প্রত্যেকটার মধ্যে আমি সেম অ্যামাউন্ট ইলেকট্রিসিটি চালাচ্ছি, ঠিক আছে? চালানোর পর দেখছি প্রত্যেকের ডিফারেন্ট অ্যামাউন্ট, এক এক রকম অ্যামাউন্টে জমা হবে অন্য সাইডে। তো যে ডিফারেন্ট অ্যামাউন্টের ম্যাটেরিয়াল জমা হয় সেটা অ্যাকচুয়ালি ওই মেটালটার অ্যাটমিক ওয়েটের প্রপোর্শনাল হয়, ঠিক আছে? যেমন ধর একটুখানি এক্সাম্পল দিয়ে দিই, ধর তোর সোডিয়ামের অ্যাটমিক ওয়েট যা রয়েছে সামথিং লাইক ধর 29-30, তো ও ধরো 29 গ্রাম সাবমিটেড হয়েছে। সেম পরিমাণ যদি আমরা চালাই, সেম পরিমাণ ইলেকট্রিসিটি যদি চালাই, তাহলে এটাই তোর বলতে পারিস যে ইলেকট্রোফ্যারাডেজ ল, মানে এক্স্যাক্টলি বেশ চাপের। তোকে আর একটা জিনিস আমি তোদের দেখাই, তারা অক্সিডেশন রিঅ্যাকশন কোন জায়গাটায় রাখলাম, এই দেখ ফার্স্ট ল হলো এটা, যে পরিমাণ আমরা যে পরিমাণ জিনিসপত্র জমা হবে, এই জিনিসটা এই জিনিসটা লক্ষ্য কর ভালো করে, তাহলেই বুঝতে পারবি। W is the weight is equal to directly to the number of current মানে হলো I into T, সেটাই এখানে বলা হলো, ঠিক আছে? আর কিছু না। এটা হলো ফার্স্ট ল, সেটা তুই বলছিস, ঠিক আছে। সেকেন্ড ল হলো ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট ইজ দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ডিপোজিটেড অর লিবারেটেড বাই 1 অ্যাম্পিয়ার বা সেম অ্যামাউন্ট অফ কারেন্ট। যদি সেম অ্যামাউন্ট অফ কারেন্ট দিই তাহলে তার সমান সমান আসবে। এটা হলো দেখ মাস অফ এ বাই মাস অফ বি ইজ ইকুয়াল টু তাদের ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এ অর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ বি। ইকুইভ্যালেন্ট অ্যাটমিক ওয়েট মানে তুই ভুলে মনে নেই আমাদের যেটা ছিল তোর অ্যাটমিক ওয়েট, যেটাকে বলা হয় যে কোনো জিনিসের বা যে কোনো এলিমেন্টের, সেটাকেই বোঝা হচ্ছে, ঠিক আছে? তো এটা এর প্রপোর্শনাল, সমান নয়, প্রপোর্শনাল। এটাই হলো ফ্যারাডের তোর রুল। এবার এখান থেকে এই দুটোকে যদি করা হয়, অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি থেকে কতটা বেরোয়, জেড টেট কী জিনিস, এগুলো আমি পরের দিন তোদের আরেকবার দেখিয়ে দেবো খুনি ভালো করে। আজকে আর বেশি ডাম্প করে লাভ নেই, একটুখানি পর, তারপরের দিন আমি তোদের দেখিয়ে দেবো, ঠিক আছে? আর কিছু আছে প্রবলেম বল? না স্যার। ঠিক আছে, সোহন অর্ক? না স্যার। ঠিক আছে। স্যার হোমওয়ার্ক গুলো কি অ্যাসাইনমেন্ট হিসেবে পাঠিয়ে দেবেন? হ্যাঁ, আমি অ্যাসাইনমেন্ট হিসেবেই দেবো। তোদের অনেক হোমওয়ার্ক, অনেক কিছু বাকি রয়েছে, আমি আর সময় পেয়ে উঠি না, অন্য টিচার ঢোকাই আর তারা শুয়ে পড়ে আর কি, এই হলো রাগ। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো, চল টাটা। ঠিক আছে, টাটা।